সব সাধনা চলাকালীন সাধনা সম্পূর্ণ না করে শবদেহের ওপর থেকে উঠে পড়লে সেই শবদেহ থেকে জন্ম হয় বেতালের। তার মশিলিপ্ত শরীরে দগদগে ঘা, হাত পায়ের আঙুলের নখগুলো পাখির নখের মতো বাঁকানো আর সরু, চোখের কোটরে যেন আগুন ধকধক করে জ্বলছে, মুখ থেকে একটা লম্বা জিভ বেরিয়ে আছে। এমনই এক বেতালের উপদ্রব শুরু হয় মধুপুর গ্রামে। সেই গ্রামকে বেতালের করাল গ্রাস থেকে বাঁচাতে কন্যা রূপে জন্ম নেন স্বয়ং দেবী মহামায়া। আসলে প্রতিটা নারী মহামায়ার অংশ। তিনিই আছেন প্রত্যেক নারীর মধ্যে, কখনো মা রূপে, কখনো স্ত্রী রূপে, আবার কখনো ভগিনী রূপে। নমস্কার, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনাদের সবাইকে স্বাগত। শুনতে থাকুন আমাদের আজকের বিশেষ নিবেদন, সুলেখিকা শতরূপা শাসমলের কলমে বেতাল। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি সায়ন্তন। শুরু হচ্ছে বেতাল। তা হরিহর, বলি তোমার মেয়ের বয়স যেন কত হলো? হরিহর ভট্টাচার্য কাঁচুমাচু মুখ করে বললেন, তা আগে এই শ্রাবণে 12 পূরণ করে 13তে পড়বে। সঙ্গে সঙ্গে গ্রামের মাথা কালীশঙ্কর ভট্টাচার্য বলে উঠলেন, তা এখনো মেয়েকে পাত্রস্থ করনি যে? বাউনের ঘরের মেয়েকে গৌরী দান করাই প্রথা, আর সেখানে তুমি কোন আক্কেলে মেয়েকে একেবারে বুড়ো ধাড়ি করে বাড়িতে ফেলে রেখেছ? হ্যাঁ, আগে মেয়ে হয়ে যখন জন্মেছে তখন বিয়ে তো ওকে দিতেই হবে, কিন্তু সত্যি কথা বলতে পাত্র যা আসছে দেখে আমার মন সায় দিচ্ছে না। অমন ছেলের হাতে দেওয়ার চেয়ে মেয়েকে কেটে নদীতে ভাসিয়ে দেওয়া ভালো। তাই আসলে একেবারে তো হাত পা বেঁধে জলে ফেলে দিতে পারি না, তাই একটু দেখে শুনে আর কি। কালীশঙ্কর একটু বিদ্রূপের হাসি হেসে বললেন, তা কোন রাজপুত্রের আশায় আছো শুনি? কেমন দিতে থুতে পারবে যে একেবারে ঘোড়ায় চড়া রাজপুত্র চাইছো? একেবারে মাটির সঙ্গে মিশে গেলেন হরিহর। সত্যি তো, সম্বলের সম্বল তো ওই ভদ্রাসনটুকু আর কাঠাখানেক জমি, ওই দিয়ে কোনো মতে খাওয়া পড়াটুকু হয়, আর সম্বল কিছুই নেই। কি থেকে মেয়ের বিয়ের খরচ যোগাবেন? ভালো ছেলে পেতে গেলে তো খরচ করতেই হবে। দেওয়া থোয়া, লোক খাওয়ানো, নমস্কারি, মেয়ের গা সাজানোর খরচ কোত্থেকে জোগাড় করবেন? কালীশঙ্কর বলে উঠলেন, কি হে হরিহর, একেবারে থম মেরে গেলে যে! বলি কত খরচ করতে পারবে বিয়েতে? কত ভরি গয়না দেবে? আর জামাইকে নগদ কত? না না, তেমন তো কিছুই, মানে। আমতা আমতা করতে লাগলেন হরিহর। কালীশঙ্কর একটু বাঁকা সুরে বললেন, একেই বলে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা। শোনো, আজ নদীতে যাওয়ার পথে তোমার মেয়েকে দেখলাম, বেশ বাড়ন্ত গড়ন। 13 বছরের মেয়েকে 16 বছরের মেয়ের মতো লাগে। ওকে বেশি দিন এইভাবে রাখলে তোমায় আমরা গ্রাম থেকে এক ঘরে করব হরিহর। 7 দিনের মধ্যে যেমনভাবে পারবে মেয়ের বিয়ে দাও। বেশি বাছাবাছি না করে এই বেলা পাত্র জোগাড় করতে বেরিয়ে পড়ো, যাও। হরিহর সবাইকে নমস্কার করে চণ্ডী মণ্ডপ ছেড়ে বেরিয়ে এলেন। আকাশ পাতাল ভাবতে লাগলেন, এর মধ্যেই পুঁটির জন্য বর কোত্থেকে জোগাড় করবেন? তবে শেষমেশ দোজবর পাত্রের হাতেই মেয়েকে তুলে দিতে হবে। ভাবতে গিয়ে হরিহরের মাথাটা টলে গেল। তার পুঁটির অমন জগদ্ধাত্রীর মতন রূপ, অমন মিষ্টি স্বভাব, তাকে কি করে যার তার হাতে তুলে দেবেন তিনি? ব্রাহ্মণ বাড়িতে গৌরীদান করাই প্রথা হলেও কিন্তু
এত ছোটটিকে বিয়ে দিতে বাপ হয়ে মন সরেনি তার। এখন পুঁটির জন্য পাত্র এলেও কাউকেই পুঁটির যোগ্য মনে হয়নি তার। বেশিরভাগ হয় কুলীন ব্রাহ্মণ নয়তো দোজবর। আর যারা পছন্দসই তারা যা দাবি করছে, গরিব হরিহরের পক্ষে কখনোই তা মেটানো সম্ভব নয়। তাই মেয়েকে এখনো পাত্রস্থ করে উঠতে পারেননি তিনি। আজ সেই জন্য গ্রামের মাতব্বররা চণ্ডীমণ্ডপে তাকে ডেকে এক প্রকার শাসিয়ে দিলেন। কিন্তু এখন উপায়? হাতে মাত্র 7 দিন। এই কয়েকটা দিনের মধ্যে কি করে তিনি পুঁটির জন্য পাত্র জোগাড় করবেন? কোনো রকমে বাড়িতে পৌঁছে দাওয়ায় বসে হাঁক পারলেন, পুটি, আমায় 1 গ্লাস জল দে তো। সঙ্গে সঙ্গে হাসি মুখে পুঁটি ঘর থেকে বেরিয়ে এলো। এই যে বাবা, এই নাও, আমার রান্না প্রায় শেষ। তাড়াতাড়ি নিয়ে এসে খেতে বসো বাবা। তুমি না খেলে তো আমিও খেতে বসতে পারবো না। হরিহরের চোখে জল এলো। মা মরা মেয়েটা তার খাওয়া না হলে কোনোদিন খেতে বসে না। সেই 8 বছর বয়স থেকে একেবারে পাক্কা গিন্নি। ছোট ভাইটাকে আঁতুড়ে রেখে ওর মা যেদিন মারা গেলেন, সেই দিন থেকেই সংসারের ভার ওই ছোট্ট মেয়েটার কাঁধে। ছোট ভাইকে মানুষ করা, রান্না করা, পুরো সংসার এক প্রকার গুছিয়ে রেখেছে ওইটুকু মেয়ে। কোথাও পান থেকে চুন খসবার উপায় নেই। সকালে উঠে সারা ঘর দোর ঝাঁট দিয়ে উঠোন পরিষ্কার করে নিকিয়ে পুঁছিয়ে নদী থেকে স্নান করে জল নিয়ে এসে রান্না বসায়। ছোট ভাই দিদির খুব বাধ্য। ছোট থেকেই সে দিদিকে মা বলে জেনে এসেছে। এমন ঘর আলো করা মেয়েকে যার তার হাতে তুলে দিতে হবে ভাবলেই হরিহরের হাত পা ঠান্ডা হয়ে যায়। 7-5 ভাবতে ভাবতে হরিহর হাঁক পেরে বললেন, তেলের বাটিটা দে, নিয়ে আসি। পুঁটি বোধহয় রান্না করছিল। ঘর থেকে বেরিয়ে এসে বাবার হাতে তেলের বাটিটা দিয়ে আবার ঘরে ঢুকে গেল। গ্রামের এক প্রান্তে শ্মশান। শুধু এই মধুপুর নয়, আশেপাশের আরও 5টা গ্রামের সব এখানে দাহ করা হয়। কৃষ্ণপক্ষ চলছে। এখন রাত গভীর। কোথাও থেকে যেন কয়েকটা রাতচরা পাখি ডানা ঝাপটাতে ঝাপটাতে এক বিচিত্র স্বরে ডেকে উঠল। গত রাতে হঠাৎ শিবু চাঁড়াল গলায় দড়ি দিয়ে মরেছে। গ্রামের লোক কানাকানি করছে শিবুর বউ লক্ষ্মীমণি নাকি চরিত্রহীনা। প্রতিদিন গভীর রাতে বাড়ি থেকে চুপি চুপি বেরিয়ে কার সাথে যেন দেখা করতে যেত। শিবুও তককে তককে ছিল। গত রাতে শিবুর বউ যেই ঘর থেকে বেরিয়েছে অমনি শিবু বউকে হাতে নাতে ধরে ফেলে। ধরা পড়ে শিবুর বউ একটা কথাও বলেনি। শিবুর হাজার মারধর গালিগালাজেও একটি বারের জন্য মুখ খোলেনি লক্ষ্মীমণি। শেষে লজ্জায় অপমানে ঘরে ঢুকে দরজায় খিল দিয়েছিল শিবু। লক্ষ্মীমণির হাজার অনুরোধ উপরোধেও দরজা খোলেনি শিবু। কিছুক্ষণ পর ঘরের মধ্যে ভারী কিছু পড়ে যাওয়ার শব্দে দরজা ভেঙে লক্ষ্মীমণি দেখে শিবু ঘরের কড়িকাঠের সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলছে। আর যেই কাঠের চেয়ারে উঠে গলায় ফাঁস দিয়েছিল সেটা মাটিতে উল্টে পড়ে আছে। যতক্ষণে শিবুকে কড়িকাঠ থেকে নামানো হলো ততক্ষণে সব শেষ। গ্রামের সবচেয়ে প্রবীণা মতিবাগদির 100 বছরের পঙ্গু বৃদ্ধা মা বুক চাপড়াতে চাপড়াতে হাহাকার করতে লাগলো। কি শয়তান কাকি বউ এনেছিল আমার শিবু গো। কাঁচা বরটাকে জিবিয়ে খেলো। ডাইনি রাক্ষসী কোথাকার, মর তুই মর। মুখ পুরি হাজার গালিগালাজ সাপসাপান্ত শুনে লক্ষ্মীমণির চোখের জল শুকিয়ে গিয়েছিল। সে নিশ্চল হয়ে একটা খুঁটিতে ঠেস দিয়ে বসেছিল। সম্বিত ফিরল বিধু জেলেনির ডাকে। লক্ষ্মী চল বোন, এবার শাখা পলাটুকু ভেঙে মাথার সিঁদুরটুকুন মুছে একেবারে স্নান করে ঘরে ফিরবি। এত গালিগালাজ অভিশাপের মধ্যে এই স্নেহের স্বর শুনে লক্ষ্মী কান্নায় ভেঙে পড়ল। বিধুর কোলে মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমার সব শেষ হয়ে গেল দিদি, সব শেষ হয়ে গেল গো। সব আমার দোষ। এ কি করলো ভগবান? তুমি তো
সব জানো বলো। জানি রে, তবে কি জানিস, এই নিয়তি কেউ খণ্ডাতে পারবে কি নাই। না হলে আমার বিল্টুর বাপের কথাই ধর না কেন, ভালো মানুষ, রাতে খাই দায় ঘুমালো, সকাল হইতে না হইতে যে মানুষ হাল নিয়ে মাঠে যায়, সে মানুষটা লড়লই নাই, ঘুমের ঘোরে কখন যেন। বিধু জেলেনি কথাটা শেষ করতে পারল না। শেষের দিকে কান্নার দমকে গলার স্বর বিকৃত হয়ে গেল। মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে বলল, আর দেরি করিস না বোন, চল এবার কাজটুকু শেষ করতে হবে। চল বোন, চল এবারে। লক্ষ্মীমণিকে ঘাটে নিয়ে গিয়ে হাতের শাখা পলা ভেঙে মাথার সিঁদুর মুছে দিল বিধু। এদিকে শিবু চাঁড়ালের মৃতদেহ নিয়ে যখন সবাই শ্মশানে গেল, তখন পরদিন সন্ধে গড়িয়ে রাত নেমেছে। আজ কৌশিকী অমাবস্যা। কুচকুচে কালো অন্ধকারে প্রকৃতি ডুবে রয়েছে। হঠাৎ দমকা বাতাস বইতে লাগল। পরাণ মণ্ডল বলে উঠল, তো দেখছি প্রতীক ঠিক লাগছে না রে, মনে হয় বৃষ্টি নামবে। এই দিদু, ভোলা, কানাই, তোরা একটু বড় গাছের আড়াল দেখে দাঁড়াও। ঝড়ের দমকে তখন সবার হাতে ধরা লণ্ঠন হেরিকেন প্রায় নিভু নিভু। দেখতে দেখতে বড় বড় ফোঁটায় বৃষ্টি নামল। শিবুর খাটিয়াকে কোনো রকমে একটা ছাতিম গাছের তলায় রেখে কোনো রকমে দাঁড়িয়ে রইল ওরা চারজন। বাদবাকি শ্মশান যাত্রীরা এই আবহাওয়া দেখে আগেই পালিয়েছে। পরাণ খুঁড়ো বৃষ্টির জলে ভিজে কাঁপতে কাঁপতে বলল, কি যে সব অলক্ষণে ব্যাপার স্যাপার, কোথাও কোনো মেঘ নেই, কিচ্ছু নেই, হঠাৎ করে বৃষ্টি নামল। এভাবে এভাবে কাঁথা কাপড় পোড়ানোর কাঠ সব কিছু ভিজে গেলে তো ভোগান্তি শেষ থাকবে না একেবারে। কি কি করেছে কাজকর্ম সব হবে কে জানে। আরে আরে এমন কাঁচা ছেলেটা জেঠের বসে এমন একটা কাজ করে বসলো, সহজে কি আর সব হবে? হবে না, একটু সহজে হবে না। ভালোই ভালোই সব কাজ মিটে গেলে বাঁচি। জয় মা। ভোলা বলে উঠল, তা যা বলেছ খুড়ো। ঘণ্টাখানেক পর বৃষ্টিটা বন্ধ হয়ে গেল। দিনু পরনের গেঞ্জিটা খুলে একবার নিংড়ে নিয়ে পরে বলল, তোমরা এখানেই থাকো খুড়ো, আমি বাদবাকিদের খবর দিই, শুকনো কাঠ, কেরোসিন এইসব নিয়ে আসতে বলি। তাই ভালো। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি যা, এক ছুটে যাবি আর আসবি। ভোলা তার জামার পকেট থেকে একটা আধ ভেজা দেশলাই বের করে জ্বালানোর চেষ্টা করতে লাগলো। গোটা পাঁচেক কাঠির পর একটা কাঠি একটু জ্বলে উঠতেই ভোলা হাতড়ে হাতড়ে হ্যারিকেনটা জ্বালালো। বৃষ্টির ছাটে বাইরের কাঁচ ভিজলেও ভেতরের বাতিটা ভেজেনি, তাই সহজেই জ্বলে উঠল হ্যারিকেন। হ্যারিকেনটা জ্বালিয়ে ও শিবুর খাটিয়ার দিকে এগিয়ে গিয়েই আতঙ্কে চিৎকার করে উঠল। ওর চিৎকার শুনে সবাই ছুটে এসে দেখল বাঁশের খাটিয়াতে কাঁথা, বালিশ যা যা ছিল সব আছে, কিন্তু শিবুর মৃতদেহটা নেই। আশেপাশে কোথাও মৃতদেহের চিহ্ন মাত্র নেই। পরাণ খুঁড়ো কিছুটা অবাক হয়ে বলে উঠল, এই 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 দিনু, দিনু, এত এত বৃষ্টির মধ্যে মরা কোথায় গেল? আমাদের আমাদের চোখের সামনেই তো ছিল এখানে, আমরা তো সামনেই বসেছিলাম। এই কেমন ঘটনা রে বাবা, বাপের জন্মে দেখিনি। পরাণ খুঁড়ো ঠক ঠক করে কাঁপতে লাগলো। হঠাৎ কোত্থেকে যেন একটা দমকা হাওয়ায় ভোলার হাতের হ্যারিকেনটা নিভে গেল। বাতাসের আওয়াজটা তীব্র শীষের মতো একটা ঘ্যাস ঘ্যাসে গলায় পরিণত হলো। ওদের মনে হলো সারা শ্মশান জুড়ে বিকৃত ভাঙা স্বরে কে যেন কান্না শুরু করেছে। দিনু বলে উঠল, খুড়ো, খুড়ো আর মরা খুঁজে লাভ নেই খুড়ো, আগে আগে নিজেদের প্রাণ। চলো চলো, তাড়াতাড়ি চলে যাই চলো। বলে ওরা চারজন পেছন ঘুরে ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগালো।
মুখ থেকে হাঁড়িটা ফেলে দিয়ে মনে মনে একটু হেসে নিলেন কালীশঙ্কর। আচ্ছা, ভয় দেখানো গেছে ব্যাটাদের। আর একটু হলেই সমস্ত পরিকল্পনা বানচাল হতে বসেছিল। ছোট জাতের মুখে আগুন। কতদিন ধরে কত কষ্ট করে একটু একটু করে মাথা খাটিয়ে কাজটা করলাম, আর ওনারা এসেছেন মরা পোড়াতে। চাঁড়ালের বেটাকে আবার ঘটা করে পোড়ানো। নেহাত যে কাজটা করতে যাচ্ছি সেই কাজে সিদ্ধি লাভ করতে শূদ্রের মৃতদেহ লাগে না। তো যার ছায়া মারালে না নে ঘরে ঢুকি না, তার মরা কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছি। একেই বলে ভাগ্যের খেলা। অনেক দিন ধরে তিনি তার সাধনা সম্পূর্ণ করার জন্য এমন একটা সুলক্ষণযুক্ত শব খুঁজছিলেন। সেদিন শিবু চাঁড়ালকে দেখে মনে মনে একটা ফন্দি এঁটেছিলেন তিনি। শিবুর বউ লক্ষ্মীমণি প্রায় প্রতিদিনই গ্রামের চণ্ডী মন্দিরে পুজো দিতে আসত। কৌশলে লক্ষ্মীমণির মনের কথা জেনে নিয়েছিলেন তিনি। বিয়ের দীর্ঘ 5 বছর কেটে যাওয়ার পরও কোনো সন্তান হয়নি লক্ষ্মীর। হাজার চেষ্টা করেছে, হাজার উপোস, বার, ব্রত, তেল পড়া, জল পড়া কিচ্ছু করতে বাকি রাখেনি সে, কিন্তু কোনোটাতেই কোনো ফল হয়নি। কালীশঙ্কর লক্ষ্মীকে বলেছিলেন, আমি যেমনটি বলবো তেমনটি যদি করিস তবে 1 বছরের মাথায় তোর কোল আলো করে ছেলে হবে। ভগবান আপনার মঙ্গল করুন ঠাকুর মশাই। বলুন কি করতে হবে? আপনি যা বলবেন আমি তাই করব। প্রত্যেক দিন গভীর রাতে শুদ্ধ দেহে শুদ্ধ বস্ত্রে গ্রামের শ্মশানে পৌঁছে যাবি। সঙ্গে রাখবি দুধ আর কলা। তোকে শ্মশান জাগাতে হবে, তবেই তোর ইচ্ছে পূরণ হবে। তবে তবে খুব সাবধান, শিবু যেন কখনোই না জানতে পারে। রাজি হয়ে গিয়েছিল লক্ষ্মীমণি। কালীশঙ্কর জানতেন কোনো না কোনো দিন শিবু জানতে পারবেই, আর জানতে পারলে রাগে দুঃখে ওদের মধ্যে বিবাদের সৃষ্টি হবে। শিবু হাতে নাতে তার বউকে ধরার চেষ্টা করবে, হয়তো বউকে অনুসরণ করে শ্মশানে আসবে। এলেই ওর চিরশত্রু হিরু কামারকে বলাই ছিল পেছন থেকে মাথায় লোহার হাতুড়ি দিয়ে মারতে। কামারের হাতুড়ির এক ঘাই অক্কা পাবে চাঁড়ালের পো। ছোট থেকে হিরুর সাথে শিবুর আদায় কাঁচকলার সম্পর্ক। এই তিক্ততাকে কাজে লাগিয়েই তিনি তার কার্যসিদ্ধি করতে চেয়েছিলেন। তাতে সাপও মরত আর লাঠিটাও ভাঙত না, কিন্তু তার আর দরকার পড়ল না। শিবু নিজেই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ল। বড়ই সুলক্ষণযুক্ত দেহ, সাধনার জন্য একেবারে উপযুক্ত। তবে অনেক কৌশল করে ওখান থেকে শিবুর মৃতদেহ সরিয়ে আনতে হয়েছে। অবশ্য দেবতা আজ তার সহায়, না হলে অসময়ে বৃষ্টি নামে। সেই সুযোগ নিয়ে এতগুলো চোখের সামনে দিয়ে শিবুর মৃতদেহ সরিয়ে এনেছেন তিনি। তারপর একটা মাটির হাঁড়ির ভেতরে মুখ নিয়ে বিকট আওয়াজ করছিলেন তিনি। সেই আওয়াজে ব্যাটাদের পিলে চমকে গেছে, একেবারে এক ছুটে পগার পার। মনে মনে একটু হেসে নিলেন তিনি। আজকেই তার সাধনার অন্তিম ভাগ সমাপ্ত হবে। শিবুর মৃতদেহের ওপর তিনি সাধনায় বসবেন। এই সব ভাবতে ভাবতে একটা হোঁচট খেলেন কালীশঙ্কর। আর একটু হলেই শিবুর দেহ তার কাঁধ থেকে পড়ে যাচ্ছিল। মনে মনে একটা গালি দিয়ে বললেন, বেটা চাঁড়ালের বউ কি খেয়ে এত বড় শরীর বানিয়েছে কে জানে। যা ভারী, তার উপর বৃষ্টিতে ভিজে ওজন যেন দ্বিগুণ বেড়ে গেছে। শ্মশানের 1 হাঁটু কাদা ভেঙে মৃতদেহ বইতে বেগ পেতে হলো বেশ। তার দুধ, ঘি, পাঁঠার মুড়ো খাওয়া শরীরেও হাঁপ ধরে গেছে। কাঁধ থেকে শিবুর শরীর মাটিতে নামিয়ে রেখে হাঁপাতে লাগলেন কালীশঙ্কর। হাঁপড়ের মতো তার বুক ওঠানামা করতে লাগল। কপালের ঘাম মুছে নিলেন তিনি। বেশি দেরি করা যাবে না। আর কিছুক্ষণ পর সেই মাহেন্দ্রক্ষণ শুরু হতে চলেছে। আজ মঙ্গলবার। কিছুক্ষণ পর কৃষ্ণপক্ষের অষ্টমী। কিছুক্ষণ পর কৃষ্ণপক্ষের অষ্টমী শুরু হতে চলেছে। এই সময় তাকে সাধনায় বসতে হবে।
তার জীবনে এটাই শেষ সাধনা। এই সাধনায় সফল হলে তিনি হবেন অপরাজেয়। ভূত, প্রেত, যক্ষ, দেবতা সবাই তার অনুগামী দাস হয়ে থাকবে। তাদের সাহায্যে তিনি সেই প্রলয়ঙ্করী শক্তিকে হাতের মুঠোয় করবেন। জন্ম নেবে এক নতুন মানুষ, তান্ত্রিক কালীশঙ্কর। ভেবেই এক অট্টহাস্যে ফেটে পড়লেন তিনি। কিছুক্ষণ পর শুরু করলেন তার সাধনা। একটা মাটির পাত্রে খানিকটা ছাগ মাংস রেখে শুরু হলো মন্ত্রপাঠ। ওং লিং ক্লিং স্বাহা শিবা শিবা। কিছুক্ষণ পর এক সাদা শেয়াল তার দলবল নিয়ে গোগ্রাসে মাংস খেতে এলো। কালীশঙ্কর বুঝতে পারলেন স্বয়ং মহাকালী শেয়াল রূপে এসে তার উৎসর্গ করা মাংস প্রসাদ হিসেবে গ্রহণ করেছেন। এইবার মূল সাধনা শুরু হলো। প্রথমে করলেন যাগভূমি প্রক্ষণ, গুরু গণেশ ও মাতৃপূজা। তারপর সাধনস্থলে উপস্থিত সকল ডাকিনী, যোগিনী, রাক্ষস সবার উদ্দেশ্যে অর্ঘ্যদান। এবার অঘোর মন্ত্রে দেহবন্দন করলেন তিনি। এই সাধনা বড়ই কঠিন। এতটুকু এদিক ওদিক হলেই সর্বনাশ তার কঠিন করাল রূপ ধরে গ্রাস করে নেবে সব কিছু। কালীশঙ্কর তার চারপাশে কিছু শ্বেত সর্ষে ছড়িয়ে দিলেন। এবার শিবুর মৃতদেহকে শাস্ত্রমতে সুগন্ধি জলে স্নান করিয়ে অগুরু চন্দনে চর্চিত করলেন তার সারা শরীর। মুখে দিলেন পান, খয়ের, লবঙ্গ, এলাচ, জেলে দিলেন সুগন্ধি ধূপ। এবার মৃতদেহকে উপুড় করে ঘুরিয়ে পিঠে মাখিয়ে দিলেন সুগন্ধি চন্দন। চোখ বন্ধ করে শবের গলা থেকে কোটি পর্যন্ত কল্পনা করলেন চতুর্ভুজ যন্ত্র, যার 4টে দ্বারে রয়েছে 4টে পদ্ম। তার উপর বিছিয়ে দিলেন মৃগচর্মের আসন। মৃতদেহের ওপর চড়ে বসে পায়ের নিচে কুশ স্পর্শ করে মাটি স্পর্শ করে প্রণাম করলেন। তারপর মৃতদেহকে নিজের দিকে ঘুরিয়ে নিলেন। মুখের মধ্যে দিলেন কিছুটা কারণ বাড়ি। বিড়বিড় করে মন্ত্র পড়া শুরু করলেন। ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তিনি। মৃতদেহের দু পায়ের বুড়ো আঙুল এক ফালি পাটের দড়ি দিয়ে শক্ত করে বাঁধলেন। মুখে বলতে লাগলেন, ওং ভীম ভাবলোচনা ভাবুগা ত্রাইমাম দেব দেবেশ সমানমাদিবা। এবার তাকে ধ্যানে বসতে হবে। এই সময় এতটুকু চিত্তচাঞ্চল্য হলে চলবে না। এটাই সব থেকে কঠিন এবং ভয়ঙ্কর কাজ। মন স্থির ও একাগ্র করে ধ্যানে বসলেন তিনি। হঠাৎ শিবুর মৃতদেহ নড়ে উঠল। সঙ্গে সঙ্গে কালীশঙ্কর মাটির পাত্র থেকে কিছুটা চাল ভাজা আর মদ ঢেলে দিলেন সব দেহের মুখে। কালীশঙ্কর পূর্ব অভিজ্ঞতা থেকে জেনেছেন এই সময় মৃতদেহের মধ্যে প্রাণের সঞ্চার হয়। তারা খিদে তেষ্টায় ছটফট করে। খাবার চাওয়ার সঙ্গে সঙ্গে চাল ভাজা, মাসকলাই ভাজা আর কারণ বাড়ি দিতে হয়। বেশি দেরি করলে মৃতদেহ সাধকের প্রাণ পর্যন্ত নিতে পারে। ধীরে ধীরে রাত্রি 2 প্রহর কাটল, আর বাকি রয়েছে 1 প্রহর। এই সময়টুকু কাটাতে পারলেই কালীশঙ্করের সিদ্ধি লাভ হবে। তবে এ বড় কঠিন সময়, আত্মসংযম দরকার। বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার সাধনা ভঙ্গ করতে চাইবে অনেক নিম্ন স্তরের শক্তি। চোখ বন্ধ করে সাধন মন্ত্র জপতে লাগলেন তিনি। হঠাৎ এক অদ্ভুত সুরেলা স্বর শুনে চমক ভাঙল তার। তার সামনে অদ্ভুত এক আবেদনময়ী ভঙ্গিতে বসে আছে হরিহর ভট্টাচার্যের ষোড়শী কন্যা পুঁটি। কি অসহ্য মাদকতাময় রূপ! প্রদীপের আলোয় যেন রূপ জ্বলে উঠছে। টানা টানা দীঘল চোখ, কমলার কোয়ার মতো ঠোঁট, এক ঢাল কালো কুচকুচে চুল কোমর ছাড়িয়ে মাটিতে পড়েছে। শরীরে লেপ্টে রয়েছে একটা স্বচ্ছ ভিজে শাড়ি, যার ওপর দিয়ে সদ্য যৌবনপ্রাপ্ত শরীর যেন জেগে উঠেছে। পুঁটির গালে কপালে জলের ফোঁটা হীরের কুঁচির মতো জ্বলছে। পুঁটিকে যেদিন তিনি প্রথম দেখেছিলেন সেদিনই তাকে পাওয়ার জন্য দুর্দমনীয় রিপুর তাড়না অনুভব করেছিলেন তিনি। তাই গরিব হরিহরকে ডেকে ইচ্ছে করেই তর্জন গর্জন করেছিলেন।
তিনি বুঝতে পেরেছিলেন এত তাড়াতাড়ি পুঁটির পাত্র জোগাড় করতে পারবে না গরিব হরিহর। তখন তিনি ত্রাতার ভূমিকায় নামবেন। অতি অনিচ্ছায় করুণা করে গরিব বামুনের মেয়েকে পার করছেন এমন ভাব করে পুঁটিকে বিয়ে করে নিজের স্ত্রী হিসেবে পাবেন তিনি। সর্বসুলক্ষণা স্ত্রী পেলে তার সাধন পথের কোনো অনিষ্ট তো হবেই না, বরং সে পথে আরো বেশি করে মন দিতে পারবেন তিনি। সেই পুঁটি তার কাছে বসে আছে, তাকে ডাকছে। ভাবে ভাবে সমর্পণের ভঙ্গি সুস্পষ্ট। নিজেকে আর দমন করতে পারলেন না কালীশঙ্কর। তীব্র গরম অনুভব হতে লাগলো তার। কপাল বেয়ে টপ টপ করে ঘাম পড়তে লাগলো। আসন ছেড়ে উঠে পড়লেন তিনি। এক পা করে এগিয়ে গেলেন পুঁটির দিকে, সজোরে আলিঙ্গন করলেন তাকে। হঠাৎ একটা খিক খিক করে হাসির শব্দে ঘোর ভেঙে গেল। এ কাকে জড়িয়ে ধরেছেন তিনি? কোথায় পুঁটি? এ তো একটা গলিত সব, যার সর্বশরীরে ঠিক ঠিক করছে পোকা। করটিটা বিভৎস হাসিতে ফেটে পড়ছে। কালীশঙ্কর বুঝতে পারলেন তার সাধনা বৃথা হয়ে গেছে। ভয়ঙ্কর মায়ায় পড়েছিলেন তিনি। সেই মায়ায় পড়ে তার প্রায় সমাপ্ত হয়ে যাওয়া সাধনা পুরোটাই নষ্ট হয়ে গেছে। কিন্তু এবার মন্ত্র দ্বারা শিবুর মৃতদেহকে আটকাতে হবে, নত সর্বনাশ। মাঝপথে সব ত্যাগ করে সাধনা থেকে উঠে গেলে সেই সব পরিণত হয় ভয়ঙ্কর প্রেতে, যার নাম বেতাল। সে সব সময় সাধকের অনিষ্ট করার চেষ্টা করবেই। একটু অসাবধান হলেই সাধকের প্রাণ পর্যন্ত যেতে পারে। কালীশঙ্কর তাড়াতাড়ি ছুটে গেলেন আসনের দিকে, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। তিনি দেখলেন শিবুর মৃতদেহ যে জায়গায় রাখা ছিল সেখানে আর নেই। কালীশঙ্কর! একটা বিকৃত গলার স্বরে পেছনে ফিরে তাকালেন কালীশঙ্কর। দেখতে পেলেন শ্মশানের বুড়ো বটগাছের সব থেকে উঁচু ডালে ঝুলে আছে শিবু, পা উপরের দিকে আর মাথাটা নিচের দিকে। তাকে দেখে খলখল করে হেসে উঠল শিবুর মৃতদেহ, অর্থাৎ বেতাল। কালীশঙ্কর কিছুটা ভয় পেয়ে বলে উঠলেন, নিচে নেমে আয় শিবু, ভালো চাস তো নিচে নেমে আয়, না হলে। সেই বেতাল কিছুটা ঘ্যাস ঘ্যাসে স্বরে বলে উঠল, না হলে কি করবি তুই আমার? কিছুই করতে পারবি না তুই। আবার খলখল শব্দ করে হেসে উঠল সেই প্রেত। কালীশঙ্করের মনে হলো হাজার হাজার কাল পেঁচা তাদের কর্কশ স্বরে ডেকে উঠল। লক্ষ লক্ষ বাদুর ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে গেল, আর কিছু অজানা জন্তু যেন বিকট শব্দে কেঁদে উঠল। সেই প্রেত হঠাৎ নেমে এলো কালীশঙ্করের ঠিক সামনে। কি বিভৎস তার রূপ! মুষিলিপ্ত শরীরে দগদগে ঘা, হাত পায়ের আঙুলের নখগুলো পাখির নখের মতো বাঁকানো আর সরু। চোখের কোটরে যেন আগুন ধক ধক করে জ্বলছে। মুখ থেকে একটা লম্বা জিভ বের করে কুকুরের মতো নিজের শরীরটা চেটে নিল বেতাল। চার হাতে পায়ে কিছুটা হেঁটে তারপর এক লাফে কালীশঙ্করের পিঠের ওপর এসে বসল সে। তারপর কালীশঙ্করের কানে ফিস ফিস করে বলল, তোকে এখনই গলা টিপে মেরে তোর কলজিটা ছিঁড়ে খেতে খুব ইচ্ছে করছে কালীশঙ্কর, কিন্তু কালীশঙ্কর ততক্ষণে ভয়ে ঘেমে উঠেছেন। সারা শরীর আতঙ্কে ঘৃণায় শিউরে উঠেছে। তিনি সাধক ব্রাহ্মণ। আজ শুধুমাত্র একটি মাত্র ভুলের জন্য সেই নিম্ন শ্রেণীর প্রেত তারই পিঠে চেপে তাকেই মৃত্যু ভয় দেখাচ্ছে। দেহবন্ধন কোনো কাজ করেনি, শুধুমাত্র একটা ভুল। উফ! এখন এই প্রেত তার যে কোনো অনিষ্ট করতে পারে। হয়তো আজ এই প্রেতের হাতেই তার মৃত্যু লেখা রয়েছে। তিনি কোনো রকমে বলে উঠলেন, আমার ভুল হয়ে গেছে শিবু, আমাকে ক্ষমা করে দে। আমি তোর কাছে প্রাণ ভিক্ষা চাইছি, তার বদলে তুই যা চাস আমি তাই দেব। ঠিক আছে, আজ কৌশিকী অমাবস্যা, তোর হাতে ঠিক 1 বছর সময় থাকলো। আগামী কৌশিকী অমাবস্যায়
এক সর্বসুলক্ষণযুক্ত পুরুষ এনে আমার উদ্দেশ্যে উৎসর্গ করবি তুই, তবেই আমার প্রেত মুক্তি পাবে। আর তা যদি না হয় তবে কিন্তু তাই হবে, তাই হবে, তাই হবে। কথা দিলাম, কথা দিলাম। সঙ্গে সঙ্গে বেতাল কালীশঙ্করের পিঠ থেকে বটগাছটার সবচেয়ে উঁচু ডালের ওপর দিকে পা আর নিচের দিকে মাথা করে ঝুলতে লাগলো। ভোরের আলো ফুটল। কালীশঙ্কর দেখলেন বটগাছের দলে ঝুলছে একটা কালো কুচকুচে বাদুড়। বিজনপুরের জমিদার হরনাথ রায়ের একমাত্র ছেলে অমল দাস কলকাতার মেডিকেল কলেজে ডাক্তারি পড়ে। এবারে গরমের ছুটিতে বাড়ি এসেছে। সেদিন দুপুরে পিতা পুত্র একসাথে খেতে বসেছে। হরনাথের স্ত্রী তুলসী দেবী একটা হাত পাখা নিয়ে বাতাস করছেন। ছেলে অনেকদিন পর বাড়ি এসেছে, তাই আজ রান্না এবং পরিবেশন হয়েছে বিশেষভাবে। ফুল কাটা কাঁসার থালায় সরু কাটারি ভোগ চালের ভাত, মাছের মাথা দিয়ে সোনামুগের ডাল, বোঁটাওয়ালা বেগুন ভাজা, এঁচোড়ের কোপ্তা, রুই মাছের কালিয়া, পাঁঠার মাংস, খেজুর আমসত্ত্বের চাটনি, শেষ পাতে ঘরের ঠাকুরের বসানো ঘন ক্ষীর দই। খেতে খেতে অমল দাস বাবা মায়ের সাথে বিভিন্ন রকম কথা বলছিল। মায়ের সাথেই কথা বেশি। হরনাথ গম্ভীর প্রকৃতির মানুষ, খাবার সময় বেশি কথা পছন্দ করেন না, তাই মাঝে মাঝে হুঁ হাঁ করছিলেন। কথায় কথায় তুলসী দেবী বললেন, হ্যাঁ রে খোকা, রান্না কেমন হয়েছে? অমল দাস রুই মাছের মুড়ো চিবোতে চিবোতে বলল, অসাধারণ হয়েছে মা। ঘরের পুকুরের মাছের স্বাদই আলাদা। আসল রুই, তার উপর আমাদের বাড়ির ঠাকুরের রান্না, লাজবাব। এর কাছে কোথায় লাগে আমাদের ওই মেসের ঠাকুরের বানানো 7 রকমের সবজি দিয়ে বানানো কবিরাজি ঝোল। সে কি জল না ঝোল সেটাই বোঝা মুশকিল। মানুদা, আর একখানা মুড়ো এনে খোকার পাতে দে। বাচ্চাটা আমার না খেয়ে খেয়ে একেবারে শুকিয়ে গেছে। আরে ডাক্তারি পড়তে গিয়ে তো নিজেই রোগী হয়ে যাবি। অমল দাস একটু ছদ্মরাগ করে বলল, এটা তোমার বাড়াবাড়ি মা। আমার মোটেই হাড়গোড় বেরিয়ে যায়নি। মেসে খাবার ভালো নয় বলে পাশেই একটা হিন্দু হোটেলে মাঝে মাঝে ভালো মন্দ খেয়ে নিই আমরা। তবে এটা মানতে হবে, আমাদের হরু ঠাকুরের রান্নার কাছে সেসব রান্না একেবারে নস্যি। কিছুক্ষণ পর হাত মুখ ধুয়ে আয়েশ করে গড়গড়া টানছিলেন হরনাথ। অমল দাস মায়ের বানানো একখিলি মিঠে পান মুখে দিয়ে বারান্দায় খাঁচাতে রাখা পোষা ময়নার সাথে কথা বলছিল। এমন সময় হরনাথ বলে উঠল, আর তোমার তো এই বছরই পড়াশোনা শেষ হচ্ছে। ছুটির পর কলেজ খুলে পরীক্ষাটা হয়ে গেলেই শেষ। তা এরপর কি করবে ভাবছো? আমার ইচ্ছে তুমি এবার পাশ করে এসে গ্রামে ডাক্তারি করো, বিয়ে থা করে সংসারী হও। গেল মাসে একটা কাজে আমি হেতালপুরে গিয়ে কয়েকদিনের জন্য ওখানকার জমিদার রাসবিহারী দত্তের অতিথি হয়েছিলাম। তখনই সর্বজয়াকে আমি দেখি। রাসবিহারী বাবুর একমাত্র কন্যা সর্বজয়া, রূপে গুণী ও বংশমর্যাদায় যথেষ্টই তোমার সমান। এখন তোমার মত পেলে আমি কথাবার্তা খানিক এগিয়ে রাখতে পারি। এখন কিছুটা কথাবার্তা এগোনো থাকলো, তারপর তুমি বাস করে এলেই না হয় দিনক্ষণ স্থির করা যাবে। না বাবা, আসলে এখনো বিয়ের ব্যাপারে তেমন কিছু ভাবিনি। আমি আরো পড়তে চাই, বিলেতে যাব, ওখানে গিয়ে পড়াশোনা করব। তাই সে তো বিয়ের পরও হতে পারে। বাবা, এই ব্যাপারে এখনই কথা এগোনোর কোনো দরকার নেই। বিষয়টা নিয়ে মনস্থির না করা পর্যন্ত আমি এই ব্যাপারে ঠিক এগোতে চাই না। হরনাথ বুঝতে পারলেন ছেলের এই বিয়েতে মত নেই, তাই তিনি বড় একটা শ্বাস ফেলে বললেন, বেশ, আমি কোনোদিনই তোমার ব্যক্তির স্বাধীনতার হস্তক্ষেপ করিনি, আজও করব না। তাহলে তুমি যা ভালো বোঝো করো। এই বলে হরনাথ উঠতে যাচ্ছিলেন, এমন সময় অমল দাস বলে উঠল, বাবা, মধুপুরে আমাদের যে জমিদারিটা রয়েছে না, তার মধ্যে নাকি শ্মশান লাগোয়া একটা বন আছে শুনেছিলাম।
কাল আমি ওখানে একবার যাব ভেবেছি। শিকার করা আমার বহুদিনের শখ, প্রত্যেকবার যাব করেও যাওয়া হয় না, ছুটি ফুরিয়ে যায়। এবারে অনেকটা সময় আছে, তাই ভাবছি কালকেই যাব। ঠিক আছে, রঘুরামকে বলছি ওখানে যাওয়ার সব ব্যবস্থা করে দিতে। এখান থেকে মধুপুর মাইল 5 হবে, ও তাহলে তোমায় নিয়ে যাবে কাল। অমলতাস বাধা দিয়ে বলল, না বাবা, ওখানে আমি একাই যাব। তুমি গাড়ি আর একটা গাদা বন্দুক জোগাড় করে দাও, তাহলেই হবে। হরনাথবাবু বুঝতে পারলেন তার এই আপন ভোলা খামখেয়ালি জেদি একরোখা ছেলেকে আর বেশি কিছু বলা যাবে না। তিনি শোবার ঘরের দিকে যেতে যেতে বললেন, ঠিক আছে, কাল খুব ভোরে তৈরি থেকো। রাস্তার গা ঘেঁষে গাড়িটা দাঁড় করালো অমলতাস। এরপরেই রাস্তা শেষ হয়ে শুরু হয়েছে গভীর জঙ্গল। প্রায় মাইল খানেক হবে। পলাশ, ছাতিম, শিরিষ আরও নাম না জানা অন্যান্য বড় বড় গাছ। গাড়ি থেকে নেমে কাঁধে গাদা বন্দুকটা নিল সে। এবারে হেঁটে জঙ্গলের ভেতর ঢুকতে হবে। তার পরনে সাহেবি পোশাক, পায়ে হাঁটু পর্যন্ত ঢাকা গামবুট। বেশ সাবধানে ভেতরের দিকে ঢুকতে হচ্ছে। মাঝে মাঝে কিছু লতাপাতা পায়ে জড়িয়ে গিয়ে চলার গতি অনেকখানি কমিয়ে দিচ্ছে। অমলতাস নিচু হয়ে একটা গাছের ডাল কুড়িয়ে নিল। ওটার সাহায্যেই সে লতাপাতাগুলো ছাড়িয়ে ভেতরের দিকে রাস্তা করে নেবে। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর অমলতাস গভীর জঙ্গলে ঢুকে গেল। বেশ হাঁপ ধরে গেছে। একে গভীর জঙ্গল, তার ওপর ভীষণ গরম আবহাওয়া। জিরানোর জন্য একটা গাছের তলায় বসে পড়ল সে। বেশ অন্যরকম লাগছে এখন। আস্তে আস্তে হাওয়া দিচ্ছে, চারিদিকে ছায়া ছায়া ঠান্ডা ঠান্ডা ভাব। গাছের পাতার গন্ধ ভেজা ভেজা মাটির গন্ধের সঙ্গে মিশে গেছে। কি একটা সুমিষ্ট গন্ধযুক্ত বুনো ফুলের গন্ধ। আহ, বুক ভরে সে এক লম্বা শ্বাস টানল। কাঁধ থেকে গাদা বন্দুকটা নামিয়ে রেখে ফ্লাস্ক থেকে কিছুটা জল খেল। পাশেই একটা আমলকি গাছ। পাকা পাকা আমলকিতে ভরে আছে পুরো গাছ। তলা বিছিয়ে পড়ে আছে অনেক। অমলতাস একটা কুড়িয়ে হাতের তেলোয় মুছে কামড় দিল। মিষ্টি কষা টকটক স্বাদে তার মুখ ভরে গেল। আমলকিটা খাওয়া শেষ করে সে উঠে দাঁড়ালো। এখনো অনেকটা যেতে হবে। প্রায় মিনিট 20 চলার পর জঙ্গলটা পাতলা হয়ে এলো। ও বুঝতে পারল এবার জঙ্গল প্রায় শেষ। জঙ্গলের একেবারে শেষ প্রান্তে বেশ বড় একটা পুকুর। পুকুরে বড় বড় শাপলা ফুল ফুটে আছে। পুকুর পাড়ে একটা বড় বট গাছ, বেশ পুরনো। চারিদিক থেকে ঝুড়ি নেমেছে। হঠাৎ ও দেখতে পেল পুকুরের মাঝে খেলা করছে দুটো পানকৌড়ি। সে শুনেছে পানকৌড়ির মাংস খুব সুস্বাদু, আর হরু ঠাকুরের হাতের মাংসের রোস্ট তো লাজবাব। কাঁধ থেকে বন্দুকটা নামিয়ে নিশানা করল সে। এমন সময় সেই বটগাছ থেকে বিচ্ছিরি এক শব্দ করে কি যেন একটা অমলতাসের দিকে উড়ে এসে তার মুখ লক্ষ্য করে ধাক্কা মারল। ও টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গিয়ে দেখল একটা বাদুড় বোধহয় লক্ষ্যভ্রষ্ট হয়ে উড়ে এসে তার মুখে ধাক্কা মেরেছে। অমলতাসের মুখে ধাক্কা খেয়েই ওটা মাটিতে পড়ে ছটফট করতে করতে উঠেই আবার উড়ে গিয়ে বটগাছের সবচেয়ে উঁচু ডালে ঝুলতে লাগলো। হঠাৎ করে ধাক্কা খেয়ে অমলতাসের বন্দুকের নিশানা লক্ষ্যভ্রষ্ট হয়ে পানকৌড়ি দুটো জলে টুপ করে ডুবে গেল। কপালের কাছটা বোধহয় কেটে গিয়ে জ্বালা জ্বালা করছে। দরদর করে রক্ত পড়ছে। সম্ভবত নখ দিয়ে আঁচড়ে দিয়েছে বাদুরটা। পকেট থেকে রুমাল বের করে ক্ষতস্থানে চেপে ধরে বসে পড়ল সে। না, আজ বোধহয় শিকার করা ভাগ্যে নেই। তার চেয়ে এখান থেকে বেরিয়ে পড়া যাক। বটগাছটার পর থেকেই শ্মশান শুরু হয়েছে। ওদিক দিয়ে জঙ্গল থেকে বেরোনোর কোনো রাস্তা জানা নেই তার। তাই সে পেছন ফিরে জঙ্গল থেকে বেরিয়ে আসার পথ ধরল। সঙ্গে সঙ্গে সেই বটগাছটা থেকে অদ্ভুত এক খলখল হাসির আওয়াজ ভেসে এলো। অমল তার সঙ্গে সঙ্গে পেছন ফিরে তাকালো। সত্যি কথা বলতে দিনে দুপুরে এই নিঝুম জঙ্গলের মধ্যে এই শব্দ এক নিমেষের জন্য তার হৃদস্পন্দন বন্ধ করে দিল। সঙ্গে সঙ্গে সে বিজ্ঞান জানা আধুনিক চিন্তাভাবনা নিয়ে মনকে প্রবোধ দিল। এই ভেবে যে হয়তো কোনো পাখি ডানা ঝাপটেছে
এ তারই শব্দ। নির্জন জঙ্গলের আবহে সেই সামান্য শব্দই এত ভয়াবহ শোনাচ্ছে। প্রায় আধ ঘন্টা পরে জঙ্গলের বাইরে বেরিয়ে এলো সে। বাদুড়ের আঁচড়ের জায়গাটা বেশ ব্যথা ব্যথা করছে। এমন কিছু ননির পুতুল সে নয়, বাড়ির সবার আদরের হলেও ছোট থেকে খেলাধুলো হুটোপাটি করেই বড় হয়েছে। এখনও সময় সুযোগ পেলেই কলেজের মাঠে হয় ক্রিকেট কিংবা ফুটবলে পা লাগায় সে। আর সামান্য কাটা ছেঁড়া তো নিত্য নৈমিত্তিক ব্যাপার। কিন্তু এই ক্ষতস্থানের ব্যথাটা যেন বেশ অন্যরকম। সমানে জ্বালা জ্বালা করছে, যন্ত্রণাও শুরু হয়েছে। কোনো রকমে দাঁতে দাঁত চেপে স্টিয়ারিং ধরল সে। বেশ কিছুটা যাওয়ার পর অমলতাসের খুব জল তেষ্টা পেল। ফ্লাস্ক খুলে দেখল তাতে এক ফোঁটাও জল নেই। সামনে একটা ছোট মাটির বাড়ি দেখে গাড়িটা দাঁড় করালো সে। বাইরে দাঁড়িয়ে উঁচু গলায় ডাকতে লাগলো, শুনছেন? বাড়িতে কেউ আছেন? বেশ কয়েকবার ডাকার পর বাড়ির ভেতর থেকে একটা ছোট ছেলে বেরিয়ে এসে তার দিকে ভীরু চোখে তাকালো। অমলতাস তার দিকে ফ্লাস্কটা বাড়িয়ে ধরে বলল, হ্যাঁ শোনো খোকা, আমি অনেক দূর থেকে আসছি, আমার জল শেষ হয়ে গেছে। তোমার মাকে গিয়ে বলো এটার মধ্যে একটু জল দিতে। ছেলেটা অমলতাসের হাত থেকে ফ্লাস্কটা নিয়ে ঘরে ঢুকে পরমুহূর্তেই বেরিয়ে এসে দাওয়ায় একটা আসন পেতে বলল, দিদি আপনাকে জল ভরে দিচ্ছে, আপনাকে ঘরে ঢুকে পুষতে বললেন। অমলতাসের কপালের ব্যথাটা বেশ বেড়ে উঠেছে। তার ওপর বৈশাখ জ্যৈষ্ঠের রোদের তেজ, গায়ের পোশাক ঘামে জবজব করছে। অমলতাস না বলতে গিয়েও বলল না। ঘরে ঢুকে ছেলেটির পাতা আসনে বসল। সঙ্গে সঙ্গে ছেলেটি ঘরে ঢুকে ঝকঝকে পিতলের গ্লাসে করে জল আর রেকাবিতে করে কিছু বাতাসা নিয়ে এসে বলল, এই নিন, এইটুকু খেয়ে নিন। এই বলে দরমায় গোঁজা হাত পাখা দিয়ে ওকে হাওয়া করতে লাগলো। এক চুমুকে জলটুকু খেয়ে আরামের নিঃশ্বাস ফেলল সে। মুখে বাতাসা ফেলে চিবোতে চিবোতে ভাবল, ছেলেটির দিদি তো বেশ, কি করে বুঝলো ওর এত তেষ্টা পেয়েছে। ও মুখ ঘুরিয়ে দেখল ছোট ছেলেটি প্রাণপণে ওকে হাওয়া দিচ্ছে। সেই পরিশ্রমে তার কপালে বিন্দু বিন্দু ঘাম পর্যন্ত ফুটে উঠেছে। ও বুঝতে পারল এও সম্ভবত ছেলেটির দিদিরই আদেশ। ও হাত বাড়িয়ে ছেলেটির হাত থেকে হাত পাখা কেড়ে নিয়ে বলল, আরে শোনো খোকা, আমায় বাতাস করতে হবে না, তুমি বরং একবার দেখে এসো জল ভরা হলো কিনা। আমায় এখনই অনেকটা পথ যেতে হবে কিনা, বেলা তো গড়িয়ে গেল প্রায়। ছেলেটি উত্তরে কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় একটা উঁচু গলার আওয়াজে তার কথা চাপা পড়ে গেল। দরজা দিয়ে ঢুকছেন এক মধ্যবয়স্ক ভদ্রলোক। পরনে একটা ছোট গামছা আর মাথায় এক বোঝা শাপলা। ভদ্রলোক ওকে লক্ষ্য না করেই বলে উঠলেন, কই রে পুটি, এই দেখ কত শাপলা এনেছি, কুচো চিংড়ি মিশিয়ে ঘন্টখড় দেখিনি। তোর হাতে শাপলা দিয়ে কুচো চিংড়ি যেন অমৃত। নাইতে গিয়ে দেখলাম অনেক শাপলা হয়েছে, দেখেই তোর কথা মনে পড়ল। তুই তো শাপলা ভালোবাসিস। হ্যাঁ, হয়তো আরও কিছু বলতে যাচ্ছিলেন ভদ্রলোক, তার আগেই অমলতাসের দিকে চোখ পড়তেই কিছুটা জড়সড় হয়ে সংকুচিত স্বরে প্রশ্ন করলেন, তুমি কে বাবা জীবন? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। অমলতাস উঠে দাঁড়িয়ে নমস্কার করে বলল, আমি বিজনপুরের জমিদার হরনাথ রায়ের ছেলে অমলতাস। ও, তুমি হরনাথ বাবুর ছেলে? কিছু মনে করো না, তোমায় তুমি করে বলে ফেললাম। এদিকে কি মনে করে হঠাৎ? ওই কপাল কাটলো কি করে? আরে না না না, ছি ছি ছি, কিছু মনে করব কেন? আপনি গুরুজন, আপনি তো তুমি করেই বলবেন। আসলে আমি কলকাতায় থাকি, এদিকটাতে বাবার জমিদারির কিছুটা অংশ আছে, আর আমার কোনো দিনই এদিকটাতে আসা হয়নি, তাই এসেছিলাম। তারপর ভেতরে বড় গাছের শেকড়ে পা জড়িয়ে পড়ে কপালটা একটু কেটে গেল। আপনি চিন্তা করবেন না, আঘাত খুবই সামান্য। না না, দেখে তো মনে হচ্ছে না। ওরে খোকা, ভেতর থেকে আমার ওষুধের পুটুলিটা নিয়ে আয় তো। ভদ্রলোকের মুখ। ছোট ছেলেটি একটা পুঁটুলি এনে দিতেই ভেতর থেকে কিসের যেন একটা গুঁড়ি জলে গুলে অমলতাসের কপালে লাগিয়ে দিলেন তিনি। সঙ্গে সঙ্গে তার মনে হলো ম্যাজিকের মতো ব্যথাটা যেন উবে গেল। এখন কেমন বোধ করছো? একটু ব্যথা কমেছে? ব্যথাটা আর নেই বললেই চলে।
আপনি একদম চিন্তা করবেন না, আমি একদম ঠিক আছি। প্রসন্ন হাসিতে ভরে গেল ভদ্রলোকের মুখ। ভেতরে চলে গেলেন বৃদ্ধ। এতক্ষণে অমলতাস বুঝতে পারল ছেলেটি কেন সারাক্ষণ দিদি দিদি করছিল। ভদ্রলোক বিপত্নিক, তার মেয়েই সংসারের সব দায়িত্ব পালন করে। সেই জন্যই মেয়েটিকে একবার দেখতে ইচ্ছে হলো অমলতাসের, কিন্তু এভাবে তো বলা যায় না, ভদ্রঘরের মেয়ে। তাই ইচ্ছেটা দমন করল অমলতাস। তাই একটু জোরের সাথে হাঁক পেড়ে বলল, কই হে খোকা, জলের ফ্লাস্কটা নিয়ে এসো, এবার বেরোবো তো আমি। এবার ভদ্রলোক বেরিয়ে এসে কিছুটা ইতস্তত করে হাত জোর করে বললেন, আগে বাবা, একটা অনুরোধ ছিল। বেলা দুপুর গড়িয়ে গেছে। কথায় বলে অতিথি নারায়ণ। এই সময় অতিথি অভুক্ত অবস্থায় চলে গেলে গৃহস্থের অকল্যাণ হয়। তাই বলছিলাম, গরিবের ঘরে দুদণ্ড জিরিয়ে নিয়ে স্নানাহার করে ওবেলা রওনা দিলে ভালো হতো না? আমি গরিব ব্রাহ্মণ, তোমাকে পঞ্চব্যঞ্জন সাজিয়ে দেওয়ার মতো সাধ্য বা সামর্থ্য কোনোটাই আমার নেই, কিন্তু এক মুঠো শাক ভাত অতিথির সামনে সাজিয়ে দেওয়ার সাধ্য ভগবান আমায় দিয়েছেন। তাই অমলতাস কুণ্ঠিত হয়ে বলল, না না, এই অসময়ে আপনাদের আবার অসুবিধা। না না বাবা, কোনো অসুবিধা হবে না। খোকা, যা, তোর দিদির কাছ থেকে একখানা ধুতি আর গামছা চেয়ে আন। ঘরের ঠিক পেছন দিকেই একটা কুয়ো রয়েছে, তা থেকে বালতিতে জল ভরে দিলেন ভদ্রলোক। সেই জল গায়ে ঢালতেই আরামে চোখ বুজে এলো অমলতাসের। স্নান সেরে কাঁচা ধুতি পরে সে যখন খেতে বসল, তখন বেলা প্রায় বিকেল। ও দেখল ভদ্রলোক এবং তার আসন পাশাপাশি সাজানো হয়েছে। ছেলেটি বোধহয় রান্নাঘরে দিদিকে সাহায্য করছে। সুন্দর করে হাতে বোনা দুটি আসন। আয়োজন অতি সামান্য। সামনে দুটো কাঁসার থালাতে লাল চালের ভাত, ভাতের মাথায় ছোট দুটো বাটিতে গাওয়া ঘি, পাশে গিমা শাক, শাপলার ঘন্ট, কলাইয়ের ডাল, চাল কুমড়ো শুক্তো, পেঁপের ডালনা আর আমড়ার চাটনি, শেষ পাথে গরুর দুধের পায়েস। অমলতাস খুব তৃপ্তি করে খেল। অপূর্ব রান্নার স্বাদ। এত সামান্য রান্নার এত স্বাদ! ওর বাড়ির হরু ঠাকুরও হার মানবে এই রান্নার কাছে। খেয়ে উঠতেই ক্লান্তিতে চোখ বুজে এলো অমলতাসের। শাঁখের শব্দে ওর ঘুম ভাঙতেই ও দেখল সন্ধে হয়েছে। ও পায়ে পায়ে বাড়ির বাইরে গেল। দেখতে পেল তুলসী তলায় সম্ভবত পুঁটি সন্ধে দিচ্ছে, আঁচল গলায় জড়ানো। ইষ্টদেবতাকে গড় হয়ে প্রণাম করে যখন ও উঠল, তখন অমলতাসকে দেখে একটু থতমত খেয়ে বেশি করে মাথায় আঁচলটা টেনে বাড়ির ভেতর চলে গেল। অমলতাস ততক্ষণে প্রায় থমকে গেছে। এত রূপ! এ কি কোনো মানবী না দেবী? টানা টানা চোখের দীর্ঘ আঁখি পল্লব যেন দেবী দুর্গার কথা মনে করিয়ে দেয়। চিবুকের কি সুন্দর সুঠাম গড়ন! অসাধারণ! সারা দুপুর পুঁটিকে দেখার সৌভাগ্য তার হয়নি, কারণ দিদির হয়ে সব কাজ ওই ছেলেটিই করছিল। এখন যেন তার দেবী দর্শন হলো। প্রায় ঘণ্টাখানেক পরে যখন অমলতাস মধুপুর ছাড়ল বটে, মনটা ফেলে গেল মধুপুরের মাটিতে, বিশেষ একজনের কাছে। দিন কয়েক পর তুলসী দেবী অমলতাসের ঘরে ঢুকে কি রে খোকা তুই বলতে গিয়েই থমকে গেলেন। অমলতাস ঘরে নেই। ওপরে তার শাশুড়ি মহাদেবীর ঘর থেকে অমলতাসের হাসি ভেসে আসছে। তুলসী দেবী বুঝতে পারলেন অমলতাস তার ঠাকুমার সঙ্গে গল্পে মেতেছে। তিনি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অমলতাসের উদ্দেশ্যে বলতে লাগলেন, কি রে খোকা, তুই এখানে ঠাকুমার কাছে বসে আছিস আর আমি ওদিকে তোকে গোটা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। মহাদেবী তুলসী দেবীকে বললেন, এসো বৌমা, বসো। অমল তো। মহাদেবী কিছু একটা বলতে গিয়েই অমলতাসের চোখের ইশারায় না বলার ইঙ্গিত পেয়ে থেমে গেলেন। তুলসী দেবী ব্যাপারটা লক্ষ্য না করে পালঙ্কে বসে শাশুড়ির পায়ে হাত বোলাতে বোলাতে বললেন, খোকা, তোর তো প্রায় ছুটি ফুরিয়েই এলো। আর তো মোটে 5 দিন, তারপরেই তো তুই চলে যাবি। তোর বাবা তোকে যা বলেছিল তা তো একবার ভেবে দেখতে পারিস। মেয়েটিকে আমি দেখেছি,
দেখতে শুনতে বেশ ভালো, আমাদের পাল্টি ঘর। আর তাছাড়া তুলসী দেবীকে কথার মাঝখানে থামিয়ে দিয়ে অমলতাস বলল, আমার এই বিয়েতে মত নেই মা। তুলসী দেবী কিছুটা বিরক্ত হয়েই বললেন, আরে মত নেই তো সেদিন থেকেই শুনছি, কেন নেই সেটা বল। তোর এই খামখেয়ালিপনা আমার আর একদম ভালো লাগছে না খোকা। প্রত্যুত্তরে অমলতাস কিছু একটা আমতা আমতা করে বলতে গিয়েই থেমে গেল দেখে মহাদেবী বলে উঠলেন, দাদা ভাই বিয়ে করবে বৌমা, তবে জমিদারের মেয়ে নয়। দাদার আমার বামুন মেয়ে পছন্দ হয়েছে। এখন তোমরা মত দিলেই সে। কথা শেষ না করে মহাদেবী ফোকলা দাঁত বের করে হাসতে লাগলেন। তুলসী দেবী ভুরু কুঁচকে জিজ্ঞাসাসূচকভাবে অমলতাসের দিকে তাকিয়ে বললেন, মানে? অমলতাস আমতা আমতা করে বলতে লাগলো, আসলে মা ওই মানে ওই সেদিন আমি মধুপুরে গিয়েছিলাম, সেখানে। মোটামুটি সংক্ষেপে অমলতাস তুলসী দেবীকে সব ঘটনা বলল। শুনতে শুনতে তুলসী দেবীর মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, ঠিক আছে, তোর বাবাকে বল পুটিকে পাকাপাকি ভাবে এখানে রাখার চেষ্টা করছি। তবে সব ঠিক আছে তো? তোমরা যা ভালো বোঝো তাই করো। এই বলে অমলতাস একরকম পালিয়ে গেল ঘর থেকে। ওরে পুটি, কোথায় গেলি? এই সজনে ডাটা কটা ধর দেখিনি, ওই দিনুবাগদি দিলে, বললে গাছ থেকে নিমিয়েছিল, কটা বামুনে সেবায় লাগুক। পুঁটি কুয়োর পাড় থেকে উত্তর দিল, মাছ কটা কেটেই যাচ্ছি বাবা, তোমার ফতুয়াটা খুলে দিয়ে যাও তো, কাচতে দি। ইস, কেমন ঘাম ফুটে নোংরা দাগ হয়েছে দেখো। আর তুমি কিন্তু এখন আর বেরিও না, ভাইকে নিয়ে নাও, মাছটা নামিয়ে নিয়েই তোমাদের ভাত দিয়ে দেব। হরিহর নিচু স্বরে বললেন, আজ বিকেলে চণ্ডী মণ্ডপে যেতে হবে রে পুটি, বোধহয় আমায় একঘরে করবে। তুই আমার কথা একবারটি ভেবে দেখ, যা বলছিলাম। হঠাৎ পুঁটি তড়িৎ গতিতে ঘরের মধ্যে ঢুকে এসে বলল, এক কথা আমি বারবার বলতে পারি না বাবা, আমি তো বলেছি তারা যা করবেন করুক, তুমি পরিষ্কার করে বলে দিয়ে আসবে আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। শুধুমাত্র কিছু মানুষের চোখ রাঙানি দেখে ভয় পেলে চলে না বাবা। আর কিসের এত ভয়? তারা আমাদের খেতে দেন না থাকতে দেন? এক ঘরে করলে না হয় আমাদের কোনো কাজকর্মে তারা যোগদান করবেন না, তা নাই করুক। জমিতে দুটো শাক পাতা বুনে আমাদের ঠিক দিন চলে যাবে। কিন্তু এখন যদি ওই 9 গ্রামের পুত্রের সাথে তুমি আমার বিয়ে দিয়ে দাও, তবে কে তোমাদের দেখবে বলতে পারো? নিজের কোনো কাজটা পর্যন্ত তোমরা করতে পারো না, তারপর আমার কি হবে বলো তো? হরিহর একটু চুপ করে থেকে বললেন, এই তবে তোর শেষ কথা? পুঁটি দৃঢ় স্বরে হ্যাঁ বলে কুয়োতলায় চলে গেল। হরিহর একটা দীর্ঘশ্বাস ফেলে আস্তে আস্তে বলে উঠলেন, মন থেকে বড় একটা বোঝা নেমে গেল রে। তোকে ওই দোজবর পাত্রের হাতে দিয়ে আমিও নিশ্চিন্তে থাকতে পারতাম না, তার বদলে আমার যা হবার হোক। এই বলে আস্তে আস্তে বাইরে এসে দাঁড়িয়েছেন এমন সময় একটা গাড়ি তার বাড়ির সামনে এসে দাঁড়ালো। হরিহর বেশ অবাক হয়ে গেলেন, এখন তার বাড়িতে কে এলো গাড়ি করে? তিনি হাঁক পেরে কিছু একটা বলতে যাবেন, এমন সময় গাড়ি থেকে 3-4 জন লোক মিষ্টির হাঁড়ি, ফলের ঝুড়ি আর বড় একটা রুই মাছ নিয়ে নামলো। পেছনে আরও একটা গাড়ি এসে দাঁড়ালো। ভেতর থেকে নামলেন স্বয়ং জমিদার হরনাথ রায়। হরিহর যার বড়নাই অবাক হলেন, হঠাৎ জমিদার তার বাড়িতে। তিনি সংকুচিত হয়ে বললেন, নমস্কার জমিদার, আসুন আসুন। ওরে পুটি, জমিদার বাবু আমাদের বাড়িতে এসেছেন, আমাদের কি সৌভাগ্য। তা আপনি কি মনে করে? হরনাথ বললেন, আরে আপনি ব্যস্ত হবেন না, আপনার সাথে আমার কিছু কথা আছে। তার আগে এগুলো একটু রেখে দিন। ওরে দিনও, এগুলো সব নামিয়ে রাখ। এগুলোর মানে তো কিছুই আমার বোধগম্য হচ্ছে না। বলছি আপনার পুঁটি নামে একটি বিবাহযোগ্য কন্যা রয়েছে, তাই তো? হরিহর একটু মুখ নামিয়ে বললেন, পুটি আমার দেওয়া আদরের নাম, ওর আসল নাম ষোড়শী।
তা বেশ বেশ বেশ, আমি ষোড়শীকে নিজের পুত্রবধূ রূপে পেতে চাই। হরিহর নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না। তিনি থতমত খেয়ে হাত জোর করে বলতে লাগলেন, আগে মানে আমি তো দয়া করে আপনি হাত নামান, না হলে আমি তো কিছুই বলতে পারছি না। শুনুন, আমার ছেলে অমল দাসের কিছুদিন আগে এদিকে এসে একদিনের জন্য আপনার গৃহে অতিথি হয়েছিল। সেই দিনই সে আপনার কন্যাকে দেখে। এখন বাড়িতে এসে তার সিদ্ধান্তের কথা বলতেই আমি আর দেরি করিনি, সোজা আপনার কাছে এসেছি। এখন আপনি মত দিলেই। এমন সময় তপু ভেতর থেকে এসে বাবার কাপড়ের প্রান্ত ধরে টানতে টানতে বলল, বাবা, ও বাবা, দিদি তোমায় ভিতরে ডাকছে। হরিহর সন্ত্রস্ত হয়ে বলে উঠলেন, জমিদার বাবু, আপনি একটু বসুন, আমি ভেতর থেকে আসছি। হরিহর ভেতরে যেতেই পুঁটি বলে উঠল, বাবা, তুমি কি আবার? আমি কিছুই জানি না রে মা, আমার কি সাধ্যি আছে এত বড় জমিদার বাড়িতে তোর বিয়ের কথা ভাবতে পারি? পুঁটি গলা নামিয়ে বলল, তুমি ওনাদেরকে বসতে বলো, আমি ওনাদের জন্য একটু জল মিষ্টি নিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পর পুঁটি পেতলের গ্লাসে জল ও নারকেল নাড়ু নিয়ে এসে সবার হাতে হাতে দিয়ে জমিদারের পায়ে হাত দিয়ে নমস্কার করে কিছুটা দূরে বসল। জমিদারবাবু বেশ খুশি হয়ে বললেন, মা, আমাদের সামনে এতখানি ঘোমটা দেবার প্রয়োজন নেই। আমরা তোমার পিতৃস্থানীয়, তুমি নিঃসংকোচে স্বাভাবিক হয়ে বসতে পারো। পুঁটি আস্তে আস্তে ঘোমটা সরিয়ে একটু আস্তে আস্তে বলল, আমার আপনাদের সাথে কিছু কথা আছে। জমিদার পুঁটির গলার স্বরে একটু চমকে গেলেন। হ্যাঁ, নিশ্চয়ই বলো মা। আপনাদের সবাইকে সম্মান জানিয়ে বলছি, এই বিয়ে আমার পক্ষে করা সম্ভব নয়। দেখুন, ছোট থেকে আমার মা নেই। আমার যখন 8 বছর বয়স এবং ভাই যখন খুবই ছোট, তখন মা গত হয়েছেন। সেই থেকে আমি এই সংসারে হাল ধরেছি। আর আমার ভাই এখনো বেশ ছোট। বাবা ভুলো মনির ভালো মানুষ। এখন আমি যদি তাদের ছেড়ে চলে যাই তবে। জমিদারবাবু উচ্চস্বরে হেসে উঠে বললেন, এই ব্যাপার। শোনো মা, ও বাড়িতে যাওয়ার সময় তোমার ভাইকে তুমি নিয়ে যেও, ও ওখানেই থাকবে এরপর থেকে। আর হরিহর বাবু যদি দয়া করে আমার কুলদেবতা পুজোর ভার নেন, তবে আমি উপকৃত হব। হরিহর তৎক্ষণাৎ হাত জোর করে বললেন, মাফ করবেন জমিদার বাবু, আমার বসত বাড়ি ছেড়ে, কুলদেবতা ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। পুঁটি বাবাকে কিছু একটা বলতে যেতেই হরিহর তাকে থামিয়ে দিয়ে বললেন, তুই এবার ভেতরে জামা। পুঁটি ভেতরে চলে যেতেই জমিদারবাবু বলে উঠলেন, তাহলে ওই কথাই রইল। তবে আমি এখনই পাঁজি দেখে একটা স্থির করে যেতে চাই। হরিহর তাড়াতাড়ি বলল, কিন্তু এত তাড়াতাড়ি বিয়ের জোগাড় করে ওঠা। আসলে অমলের আর 4 দিন পরেই ছুটি ফুরোচ্ছে। আমরা চাইছি এর মধ্যে শুভ কাজ শেষ করতে। আপনি আর দ্বিমত করবেন না। ওরে নবু, পাঁজিখানা একবার দেখে বল। আগে আগামী পরশু একটা ভালো দিন আছে দেখছি, আর তারপর থেকেই তো মল মাস পড়ে যাচ্ছে। তবে কি ওই দিনই? জমিদার জিজ্ঞাসাসূচক মুখ নিয়ে হরিহরের দিকে তাকাতেই হরিহর বললেন, আগে আপনি যা বুঝবেন তাই করুন। বিকেলে চণ্ডীমণ্ডপে হরিহর হাজির হতেই কালীশঙ্কর অশ্লীল একটা ইঙ্গিত করে বললেন, কি হে হরিহর, তা আজকাল বাড়ির বাইরে যে মোটর গাড়ির লাইন লেগে যাচ্ছে হে, তা হবে না। বাড়িতে যারা এত বড় আইবুড়ো মেয়ে, এসব কিন্তু আমরা একেবারে বরদাস্ত করব না বলে দিলাম হরিহর। তোমাকে দেওয়া শর্ত অনুযায়ী আর মাত্র 3 দিন বাকি আছে 7 দিন থেকে। এর মধ্যে যদি মেয়ের বিয়ে দিতে না পারো, তাহলে আমরা তোমার মাথা মুড়িয়ে ঘোল ঢেলে এক ঘরে করতে বাধ্য হব। হরিহর এতক্ষণ চুপচাপ শুনছিলেন, এবার আস্তে আস্তে বলে উঠলেন, আগে না না, সেসব আমার মনে আছে। আগামী পরশু আমার পুটির বিয়ে, সে বিষয়ে আপনাদের সাথে কথা বলতে এলাম। কালীশঙ্কর বেশ বিস্ময়ের সাথে বললেন, আচ্ছা, তা পাত্রটি কে শুনি?
আগে বিজনপুরের জমিদার হরনাথ রায়ের একমাত্র পুত্র অমল দাস রায় কলকাতার কলেজে ডাক্তারি পড়ছে। ওনারা পরশুই বিবাহের দিন ধার্য করেছেন। ওই দিন দয়া করে আপনারা সবাই আমার বাড়িতে পদধূলি দেবেন। কালীশঙ্কর অন্তরের জ্বালা গোপন রেখে কাতলা মাছের মতো খাবি খেয়ে বললেন, বাহ বাহ বাহ, তা বেশ বেশ, আমিও তাই বলি। এত বড় মেয়েকে না বিয়ে দিয়ে কেউ ঘরে ফেলে রাখে। তাহলে ওই দিনই। চণ্ডীমণ্ডপ থেকে ফিরতে ফিরতে কালীশঙ্কর মনের ক্ষোভে জ্বলতে লাগলেন। তার চোখের সামনে দিয়ে তার আকাঙ্ক্ষিত সব বস্তু একে একে হারিয়ে যাচ্ছে। এর শোধ তিনি কড়ায় গণ্ডায় উসুল করবেন। বিয়ের দিন খেতে বসে চক্রবর্তী মশাই তার গোটা 4-5 ছেলে মেয়ের জ্বালায় বিরক্ত হয়ে তার সবচেয়ে ছোট মেয়ে পাঁচিকে বললেন, এই দেখো, অমনি লুচিগুলো পেটে পুরলি তো হতভাগী। ওরে তোরে এত করে বুঝিয়ে আনলেন, প্রথম দুবার যা দেবে সব ওই গামছায় বাঁধবি, তারপর আর দুটো চেয়ে নিবি। আরে এই তো কিছুই, ওই তো মাছের মুড়োটা এসেছে। এই ভাই, আমার এখানে খান চারেক নামিয়ে দাও দিকিনি। হ্যাঁ, ওরে বাবা ভূত, তাড়াতাড়ি হাত চালা, এরপরেই মিষ্টি আছে। গোটা 30 তো খেতেই পারবি। ও হে কালীশঙ্কর, তুমি বসলে না যে? আরে আরে আয়োজন অনেক করেছে হরিহর। গিন্নিকেও আসতে বলেছিলাম মেয়েদের মধ্যে বসিয়ে দেবো, কিন্তু ওনারা আবার 5 মাস চলছে কিনা। কালীশঙ্কর এদিক ওদিক ঘুরছিলেন আর বিভিন্ন ত্রুটি বের করার চেষ্টা করছিলেন। একটু সূত্র পেতেই বলে উঠলেন, হরিহরের আয়োজন, তা বই কি, সবই তো হরনাথ বাবুর বাড়ি থেকেই। হরিহর এদিকেই আসছেন দেখে কালীশঙ্কর মাঝপথে কথা বন্ধ করে বললেন, ওরে কে আছিস, এই লুচির ধামাটা এদিকে নিয়ে আয় তো, নকুলের পাতটা যে খালি। বলে তাড়াতাড়ি রান্নাঘরের দিকে চলে গেলেন। হরিহর এসে বললেন, খাচ্ছেন তো সব, লজ্জা করবেন না কিন্তু। সেদিন কালীশঙ্কর অনেক রাতে ডাল ঝোল মাখা শরীরে বাড়ি ফিরছেন। এমন সময় তার কানে এলো এক ফিসফিসে গলা, কালীশঙ্কর, কালীশঙ্কর। আবার সেই বিকৃত খলখল হাসি। এবার কালীশঙ্কর তার পিঠে একটা ভার অনুভব করলেন। তিনি বুঝতে পারলেন বেতাল তার পিঠে এসে বসেছে। তিনি থরথর করে কাঁপতে কাঁপতে বললেন, বল শিবু, তুই হঠাৎ? আমি। কিরে, কেমন লাগছে? পুটি এখন অন্য লোকের বউ। মুহূর্তের মধ্যে কালীকিঙ্কর ভয়ে ভুলে জ্বলে উঠে দাঁতে দাঁতে ঘষে বললেন, জানি সব জানি, ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। বেতাল বলে উঠল, সেই জন্যই তো বলছি, এক ঢিলে 2 পাখি মরবে। আমার দরকার এক সুলক্ষণযুক্ত পুরুষ, আর তোর প্রতিশোধ। তাহলে আর দেরি কেন করছিস? যা, পুটির সিঁথির সিঁদুর মুছে দে, তাহলেই আমাদের কার্যসিদ্ধি হবে। অমল দাসের কপালে একটা কাটা দাগ আছে দেখবি, ওটার মধ্যে দিয়েই তার শরীরে আমি সেদিনই মৃত্যুর বীজ বুনে দিয়েছি। এখন তোর কাজ শুরু হলো। কালীশঙ্কর বললেন, ঠিক আছে শিবু, তোকে আমি কথা দিচ্ছি, আগামী কৌশিকী অমাবস্যাতেই তোর আত্মার মুক্তি ঘটবে। আর আমিও। সঙ্গে সঙ্গে বেতাল কালীশঙ্করের পিঠ থেকে উড়ে গিয়ে বড় বটগাছের ডালে পা ওপর দিকে মাথা নিচু করে ঝুলতে লাগলো। তার খলখল হাসিতে চারিদিক খান খান হয়ে গেল।
বছরখানেক পরের কথা। সেদিন অমলতাস কলকাতা থেকে বাড়ি ফিরছিল। কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। বাতাসে বৃষ্টি ভেজা কদম ফুলের গন্ধ তাকে বেশ আনমনা করে তুলল। এই গন্ধটা তার বেশ চেনা, একজনের চুলের গন্ধ। সেই যে বিয়ের পরদিনই সে কলকাতা চলে এসেছিল, আজ এতদিন পর বাড়ি ফিরছে। মাঝে মাঝে চিঠিতে সম্ভাষণটুকু হয়, কিন্তু সে আর কতটুকু। গত প্রায় সপ্তাহ দুয়েক সেটুকুও হয়নি। কয়েকটা কাজে সে এমনভাবে জড়িয়ে গিয়েছিল যে সূর্যোদয় সূর্যাস্ত কখন হতো সেটুকুও দেখার সময় পেত না। কাল সব কাজ শেষ করে বাড়িতে কিছু না জানিয়েই একেবারে বাড়ি রওনা হয়েছে সে। যখন সে বিজনপুর স্টেশনে নামল, তখন বেলা আর নেই বললেই চলে। স্টেশন চত্বরে কোনো রিক্সা বা গরুর গাড়ি কিছুই নেই। বাবাকে জানালে হয়তো তিনি স্টেশনে গাড়ি পাঠিয়ে দিতেন, কিন্তু তা তো করা হয়নি। এখন একটাই উপায়, পায়ে হেঁটে যাওয়া। অমলতাস পথ চলতে লাগলো। পথ বড় কম নয়। স্টেশন থেকে তার বাড়ি প্রায় মাইল 3 তো বটেই। কিছুটা দূর যাওয়ার পরেই অমলতাসের মনটা বেশ দমে গেল। এমনিতেই সারাদিন পথশ্রমের ক্লান্তি, তার উপর এতখানি পথ হেঁটে যাওয়া বড় কম কথা নয়। ওর হাতে কোনো আলোও নেই। কৃষ্ণপক্ষ চলছে, তার উপর গ্রামের খানাখন্দ ভরা মেঠোর সরু রাস্তা। মাঝে মাঝেই নরম কাদায় পা পিছলে যাচ্ছে সে। এইভাবে চলতে চলতে হঠাৎ রাস্তা ভেবে পা পিছলে পড়ে যাচ্ছিল। ঠিক এই সময় কেউ যেন পেছন থেকে তাকে তুলে ধরে দাঁড় করিয়ে দিয়ে বলল, তোমার লাগেনি তো ছোটবাবু? অমলতাস উঠে দাঁড়িয়ে দেখল আপাদ মস্তক লাল কাপড় পরা একজন মানুষ লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে। বয়স আনুমানিক 50-55 হবে। ও ধন্যবাদ জানিয়ে বলল, না না, লাগেনি, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি তোমার শ্বশুর বাড়ির লোক বাবা জীবন, কাকামশাই হব তোমার। কালী কাকা বলে ডাকলেই হবে। চলো, তোমায় তোমার বাড়ি পৌঁছে দিই। ওই যে ওখানে এক গরুর গাড়ি রয়েছে, গারোয়ানকে বলছি তোমায় পৌঁছে দেবে। অনেক ধন্যবাদ কালী কাকা। আরে ঠিক আছে ঠিক আছে, আর তোমাকে ধন্যবাদ জানাতে হবে না। এখন তুমি একটু শিগগির করে গাড়িতে উঠে বসো দেখি। ওরে শিবু, তোর দাদা বাবুকে ঠিকঠাক পৌঁছে দিবি। আগে কর্তা। অমলতাস গাড়িতে উঠতেই মানুষটার মুখে এক ক্রূর হাসি ফুটে উঠল। অমলতাস তা লক্ষ্য না করেই বলল, আসি কাকাবাবু। গাড়িতে উঠতেই অমলতাসের মনে হলো গাড়িটা যেন হাওয়ায় উড়ছে। গাড়ির চাকা মাটিতে লাগছে না। গরুর গাড়ি হলে কি হবে? কোনো রকম দুলুনি হচ্ছে না, তা সত্যি অস্বাভাবিক। ও কিছুটা অবাক হয়েই বলল, আরে গাড়ি তুমি কি রাস্তায় চালাচ্ছ না হাওয়ায় ওড়াচ্ছ? কিছুটা খিকখিকে হাসি হেসে গারোয়ান বলল, আগে চালাচ্ছি। আসলে আপনাকে কিছু কথা বলতে চাই ছোটবাবু। আগামী বুধবার কৌশিকী অমাবস্যা। ওই দিন আপনি একটু সাবধানে থাকবেন। রাতে পরিচিত অপরিচিত কেউ বাড়ির বাইরে ডাকলে বেরোবেন না। অমলতাস বেশ অবাক হয়ে বলল, মানে কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এবার কিছুটা জোরের সঙ্গে গারোয়ান বলল, যা বলছি তা করলে আপনারই মঙ্গল। নামুন ছোটবাবু, বাড়ি এসে গেছে। অমলতাস দ্বিতীয় আর কোনো প্রশ্ন না করে গাড়ি থেকে নামল। ও বুঝতে পারল না 15 মিনিটে 3 মাইল রাস্তা পেরিয়ে কি ম্যাজিকেও বাড়ি চলে এলো, তাও আবার গরুর গাড়ি চেপে। এদিকে অমলতাস গাড়িতে উঠতেই কালীশঙ্কর একটু হেসে নিলেন। ছোকরা বড্ড বোকা। কাদায় পড়ে যাচ্ছিল, টেনে তোলার নাম করে কাপড়ের প্রান্ত ছিঁড়ে নিয়ে স্বয়ং বেতালের গাড়িতে তুলে দিয়েছেন তিনি। ভাগ্যিস বেতাল সময় মতো তার কানে কানে বলেছিল, বিজনপুরে জমিদার বাবুর ছেলে আজ বাড়ি ফিরছে। এই সময় চরম সুযোগ রয়েছে ওর কাপড়ের টুকরো কেটে নিয়ে।
খানিকক্ষণ খিকখিক করে হেসে বলেছিল, তারপর তোকে কি করতে হবে তা তো তুই ভালো করেই জানিস। সঙ্গে সঙ্গে তিনি স্টেশনে এসে গাড়িগুলোকে এক প্রকার ভাগিয়ে দিয়েছিলেন এই বলে যে রেডিওতে আজ বলেছে বিকেল 6টা নাগাদ প্রবল ঝড় বৃষ্টি আসতে চলেছে। বেতালের সাহায্য নিয়ে মিছিমিছি একটু জোরে বাতাস বইয়ে দিয়ে বেশ ভয় পাইয়ে দিয়েছিলেন পরাণচাষী রামুবাগদিদের। প্রাণটা নিয়ে পালিয়ে বেঁচেছে বেটারা। তারপর স্বয়ং বেতালের গাড়িতে অমলতাসকে তুলে দিয়েছেন তিনি। এতক্ষণে বোধহয় সে কাজ সেরেও ফেলেছে। এবার শুধু কৌশিকী অমাবস্যার অপেক্ষা। তারপর একটা ক্রূর হাসি ফুটে উঠল কালীশঙ্করের ঠোঁটে। এবার আসল কাজ শুরু হবে। শিকার এবার নিজে থেকেই ধরা দেবে। তার জন্য প্রয়োজন কিছু উপাচার। কালীশঙ্কর পিছু ফিরে হাঁটা লাগালেন মধুপুর শ্মশানের দিকে। আজ প্রায় 1 সপ্তাহ হলো অমলতাসের চিঠি আসেনি। কি যে হলো লোকটার! বিয়ের ঠিক পরদিনই সে যে কলকাতা চলে গেল, আর একবারও বাড়ি এলো না। ভালো করে কথা বলার সুযোগই হলো না মুখোমুখি। মাঝে মাঝে যদিও চিঠি পাঠাতো, আজ 1 সপ্তাহ হলো তাও বন্ধ। আর একা ভালো লাগছে না। নাই বা বাড়ি আসুক, একটিবার অন্তত একখানা চিঠি যদি পাঠাতো। শোবার ঘরের জানলা ধরে এই সব ভাবতে ভাবতে বাইরের অন্ধকারের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল পুঁটি। হঠাৎ একটা চেনা গলার স্বরে তার বুকের ভেতরটা ধক করে উঠল। এ তো তার স্বামীর গলা। সে কি ঠিক শুনছে নাকি? মা, বাবা, তোমরা কোথায়? তাড়াতাড়ি 1 গ্লাস জল দাও তো, খুব তেষ্টা পেয়েছে। পুঁটি নিজের কানকে বিশ্বাস করতে পারল না। তাহলে সত্যিই ওনার গলা? উনি বাড়ি এসেছেন? পুঁটির ইচ্ছে হলো এক ছুটে গিয়ে জিজ্ঞেস করে এতদিন কেন কোনো খোঁজ ছিল না ওনার। কিন্তু তা তো করা যাবে না, লোকে কি বলবে। মনে মনে এতখানি জিভ কাটল পুঁটি। অমলতাসের গলা পেয়ে তুলসী দেবী বাড়ি থেকে বেরিয়ে এসে বললেন, উমা, খোকা তুই আয় আয়, কদিন ধরে তোর কোনো খবর পাচ্ছি না। তোর বাবা কালই ভাবছিল কলকাতা যাবে। কি যে করিস না তুই, পই পই করে বলেছি বাড়ি আসতে না পারিস অন্তত সপ্তাহে একটা চিঠি লিখিস। আমি, তোর বাবা, বৌমা সবাই চিন্তায় মরি। শেষের কথাটা অমলতাসের মনে একটা দোলা দিয়ে গেল। ঘরের ভেতর থেকে একটা মৃদু চুরির আওয়াজ শুনে তুলসী দেবী বললেন, ষোড়শী, বাইরে এসো, খোকা এসেছে। শাশুড়ি ডাকার সঙ্গে সঙ্গে ঘর থেকে পুঁটি বেরিয়ে এসে মাথায় ঘুমটা দিয়ে অমলতাসের পায়ের ধুলো মাথায় নিয়ে বলল, হাত মুখ ধুয়ে নিন, আমি খাবার ঠাঁই করি গে। এই বলে রান্নাঘরের দিকে চলে গেল। অমলতাসের আর যেন চোখের পলক পড়ছিল না। এত রূপ! যে 13 বছরের বালিকার সৌকুমার্য দেখে সে কলকাতা গিয়েছিল, তার জায়গায় যেন ফুটে উঠেছে এক পরিপূর্ণ রূপ। ভাবতে গিয়ে এক মধুর আবেশে মন ভরে গেল অমলতাসের। রাতে শোবার ঘরে গিয়ে পুঁটিকে দূরে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অমলতাস বলল, এমন করেই কি দূরে দাঁড়িয়ে থাকবে? পুঁটি কোনো জবাব না দিয়ে হাতের নখ খুঁটতে লাগল। অমলতাস আবার বলল, এসো, এখানে এসে বসো। তাও পুঁটি 1 পাও এগোলো না। লজ্জায় তার পাগুলো যেন পাথরের মতো ভারী হয়ে উঠেছে। মনে মনে অনেকবার ভেবেছে যে এবার স্বামী এলে জিজ্ঞেস করবে যে এমন কি কাজ ছিল যে এতদিন একটাও চিঠি পাঠাতে পারেননি, কোষে দুঃখতা শুনিয়ে দেবে। কিন্তু এখন কোথায় গেল সেই সাহস? এখন সে দরদর করে ঘামছে, জিভ শুকিয়ে আড়ষ্ট হয়ে উঠেছে। আরও কয়েকবার বলার পর পুঁটি একই জায়গায় দাঁড়িয়ে আছে দেখে অমলতাস খাট থেকে নেমে এসে বলল, আজ সারা রাত কি এখানেই কাটাবে নাকি? এসো, পথশ্রমে আমি আজ খুব ক্লান্ত। এই বলে পুঁটির হাত ধরে নিজের দিকে মৃদু আকর্ষণ করল। সঙ্গে সঙ্গে পুঁটির শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। কি অদ্ভুত আকাঙ্ক্ষিত অচেনা ছোঁয়া! আস্তে আস্তে সে খাটের দিকে এগিয়ে গেল। সে রাতে আর ঘুম হলো না কারোর। অনেক জমানো কথা শেষ করে ওরা যখন ঘুমোলো, তখন পূবের আকাশ ফর্সা হতে শুরু করেছে। পরের দিন সকালে পুঁটির ঘুম ভাঙতেই দেখল কাল কখন যেন অমলতাসের গল্প শুনতে শুনতে তারই বুকে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে সে।
আর সেই মানুষটা সারা রাত পরম মমতায় তাকে এক চুলও সরায়নি। আস্তে আস্তে স্বামীর বুক থেকে উঠে তার গায়ে চাদরটা ভালো করে টেনে দিল পুঁটি। পরদিন বেশ বেলাতে ঘুম ভাঙল অমলতাসের। শরীর বেশ ম্যাজম্যাজ করছে, বোধহয় পথশ্রম এবং তার ওপর সারা রাত ঘুম না হওয়ার ফল। খাট থেকে উঠতে গিয়েই মাথাটা ঘুরে গেল তার। না, আজ সারাটা দিন খাওয়া আর ঘুম ছাড়া কিছু করবে না ভাবল সে। এই সময় স্বামীর ঘুম ভেঙেছে কিনা দেখতে পুঁটি ঘরে ঢুকল। অমলতাসকে বিছানায় উঠে বসে থাকতে দেখে পুঁটি বলল, মা আপনাকে নিচে ডাকছেন, মুখ হাত ধুয়ে নিচে আসুন। কিছুক্ষণ পর অমলতাস নিচে গেল। ওর মনে হতে লাগলো মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছে, শরীর পাথরের মতো ভারী, সম্ভবত তার জ্বর আসছে। মা, পুঁটি সবাই বিভিন্ন রকম গল্প করছে। দু একটা হুঁহা করে বলল, মা, আমার শরীরটা বোধহয় ভালো নেই, বুঝলে, জ্বর আসছে। তোমরা কথা বলো, আমি বরং একটু বিশ্রাম নিই। তুলসী দেবী তাড়াতাড়ি সরে এসে অমলতাসের কপালে হাত দিয়ে ব্যগ্র কণ্ঠে বললেন, এ তো বেশ জ্বর এসেছে রে খোকা, তুই শুয়ে থাক, আমি যাই, আমি রামতারণ কবিরাজকে ডেকে পাঠানোর ব্যবস্থা করি। বেলা যত বাড়তে লাগলো অমলতাসের জ্বর পর পর বাড়তে লাগলো। জ্বরের সঙ্গে চলতে লাগলো ভুল বকা। রামতারণ কবিরাজ এসে অমলতাসের নাড়ি টিপে বললেন, না হে, ভালো বুঝছি না, অমলের জ্বরের তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না। হরনাথ, তুমি বরং শহর থেকে ডাক্তার আনার ব্যবস্থা করো, বুঝলে। সেই দিনই হরনাথ রায় শহর থেকে ডাক্তার আনালেন। ডাক্তার কয়েকটা রক্তের পরীক্ষা করাতে দিয়ে বললেন, এগুলোর রিপোর্ট আসতে 3-4 দিন তো লাগবেই। রিপোর্ট আসলে তারপরে চিকিৎসা শুরু করতে পারবো। বাড়ির সবার মুখে যেন দুশ্চিন্তার কালো ছায়া খেলা করতে লাগলো। পর পর অমলতাসের অবস্থা ক্রমে খারাপ হতে লাগলো। বেশিরভাগ সময় আচ্ছন্ন অবস্থা, তার ওপর ভুল বকা তো আছে। ডাক্তারবাবু পর্যন্ত একরকম হাল ছেড়ে দিলেন প্রায়। তিনিও বলতে লাগলেন, এমন অদ্ভুত কেস তিনি তার সারা ডাক্তারি জীবনে একবারই দেখলেন। কোথাও কোনো সমস্যা নেই, অথচ জ্বর কেন ছাড়ছে না তারও কোনো কারণ বোঝা যাচ্ছে না। দিন দিন অমলতাস বিছানায় মিশে যেতে লাগলো। সেই সুন্দর সুঠাম চেহারা ভেঙে গিয়ে ক্রমেই শরীরের কাঠামো বেরিয়ে এসে কপালের চুল উঠে গিয়ে পর পর যেন তার জীবন প্রদীপ নিভে যেতে লাগল। বাড়ির সবাই নীরবে চোখের জল ফেলেন। পুঁটি, তুলসী দেবী, হরিহরবাবু পালাপালা করে ছেলের শিয়রে বসে থাকেন। শুধু স্নান সেরে দুটো মুখে ছুঁয়ে আসেন মাত্র। আজ কৌশিকী অমাবস্যা। সকাল থেকে অমলতাসের শরীর বেশ খারাপ, পর পর যেন জ্বরটা বেড়েই চলেছে। সারা দিন জমে মানুষে টানাটানি করার পর ঠিক সন্ধ্যের মুখে জ্বরটা ছেড়ে গেল। অমলতাস ক্ষীণ গলায় বলে উঠল, বুঝি খুব জল তেষ্টা পেয়েছে, আমায় একটু জল দাও দেখি। গ্লাসে করে জল এনে দিতেই এক চুমুকে তা শেষ করে অমলতাস বলে উঠল, শরীরটা বেশ হালকা লাগছে এখন, আমি একটু ঘুমোবো এবার। মা, পুঁটি, তোমরা আর রাত জেগো না, তোমরা ঘুমিয়ে পড়ো। এই বলে অমলতাস পাশ ফিরে শুল। তুলসী দেবী হাত জোড় করে ভগবানের উদ্দেশ্যে নমস্কার করে বললেন, ও ভগবান, তুমি আছো, এতদিনে তবে মুখ তুলে চাইলে। আজ অনেক দিন পর শরীরটা ভালো লাগছে অমলতাসের। মনে হচ্ছে জ্বরটা আর নেই। বিছানায় আর শুয়ে থাকতে ইচ্ছে করল না অমলতাসের। খাট থেকে নেমে দেখল মেঝেতে পুঁটি আর মা পাশাপাশি ঘুমিয়ে। দেখে খুব মায়া হলো অমলতাসের। আজ কত দিন হলো জ্বরে পড়ে আছে, বোধহয় বাড়ির লোক খুব ব্যস্ত হয়ে পড়েছিল ওকে নিয়ে। আজ ওকে একটু সুস্থ দেখে চোখে চোখ লেগে গেছে। আহা, ঘুমোক সব। আস্তে আস্তে কষ্ট করে খাট থেকে নেমে পায়ের শব্দ না করে বারান্দায় এসে দাঁড়ালো অমলতাস। শরীর
খুব দুর্বল। এইটুকু এসেই হাঁপাতে লাগলো সে। বারান্দায় পোষা ময়না পালক ফুলিয়ে তার মধ্যে মুখ গুঁজে ঘুমোচ্ছে। ঘুটঘুটে অন্ধকার রাত, এখন আন্দাজ রাত 12টা হবে। দূরের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার মনে হলো একটা আলো যেন এই দিকেই আসছে। ও অবাক হয়ে গেল, এত রাতে এ বাড়িতে কে আসছে? ক্রমে আলোটা স্পষ্ট হতে বোঝা গেল আপাদ মস্তক কালো চাদর দিয়ে ঢাকা কেউ যেন ঠিক তার বাড়ির দরজায় এসে দাঁড়িয়ে ওর দিকে ইশারা করে কিছু বলছে। অমলতাস আস্তে আস্তে 1 পা 2 পা করে নেমে বাড়ির দরজার কাছে এসে দাঁড়ালো। আজ দারোয়ানও পাহারা দিতে দিতে দরজায় ঠেস দিয়ে ঘুমিয়ে গেছে। যাক, ও দরজা খুলে বাইরে এসে দেখল কালো চাদর মুড়ি দিয়ে যে দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, সেদিন স্টেশনে দেখা পুঁটির কালী কাকা। ওকে দেখেই হাত জোর করে বললেন, বাবাজি, বাবাজি, আমার মেয়েকে বাঁচাও। সেই সেই সকাল থেকে ভেদ বমি শুরু হয়েছে, এখন অবস্থা খুব খারাপের দিকে বাবা। আমি শুনেছি তুমি কলকাতা থেকে পাশ করে বড় ডাক্তার হয়ে এসেছো। শুধু শুধু তুমি আমার মেয়েকে বাঁচাতে পারো। দয়া করো, দয়া করো বাবা, আমার মেয়েটিকে গিয়ে একটু। ভদ্রলোকের শেষের দিকের আর কোনো কথা বোঝা গেল না। কান্নার দমকে গলা বিকৃত হয়ে গেল। অমলতাস এক মুহূর্তে বিস্মৃত হয়ে গেল যে সে নিজেই অত্যন্ত অসুস্থ। আজ সপ্তাহখানেক হলো বিছানায় উঠে পর্যন্ত বসতে পারছিল না। তার ডাক্তারি সত্তা জেগে উঠল। এক মুহূর্তে সে তার কর্তব্য স্থির করে ফেলল। চলুন কাকাবাবু। চোখের জল মুছে কালীশঙ্কর বলে উঠলেন, তুমি যাবে বাবা? চলো চলো, আমি তোমায় পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি। কিছুটা দূরে একটা গরুর গাড়ি রাখা আছে, ওটাতে করেই তোমায় নিয়ে যাব। কালীশঙ্করকে অনুসরণ করে কিছুটা পথ চলার পর অমলতাসের মনে হলো ডাক্তারি বাক্সটাই তো আনা হয়নি। ও বলল, যা, একটু ভুল হয়ে গেল। আপনি এখানেই দাঁড়ান, আমি ঘর থেকে আমার ব্যাগটা নিয়ে আসছি। এই বলে পেছনে ঘুরতেই সঙ্গে সঙ্গে কালীশঙ্করের গলার স্বর বদলে গেল। হিস হিস করে বলে উঠল, তুমি তো আচ্ছা ছোকরা হে, এতবার করে একটা কথাকে বোঝাতে হচ্ছে। দাঁড়াও। এই বলে চাদরের নিচ থেকে একটা মোটা লাঠি বের করে অমলতাসের মাথায় বসিয়ে দিলেন। একে অসুখে ভোগা দুর্বল শরীর, তার উপর এত বড় একটা লাঠির ঘা। অমলতাসের শরীর সহ্য করতে পারল না। সঙ্গে সঙ্গে একটা অস্ফুট আর্তনাদ করে সে মাটিতে লুটিয়ে পড়ল। কালীশঙ্কর নিজের ভুল বুঝতে পারলেন। আজ তার জীবন্ত অমলতাসকে চাই। মরে গেলে বেতালের সামনে উৎসর্গ করা যাবে না, আর তাহলে বেতাল তাকে ছাড়বে না। সঙ্গে সঙ্গে লাঠিটা ফেলে দিয়ে মাটিতে অমলতাসের নাকের কাছে হাত নিয়ে গিয়ে দেখলেন তখনও নিঃশ্বাস পড়ছে। তার মানে মরেনি, অজ্ঞান হয়ে গেছে মাত্র। স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি। তবে রক্ত দেখে মনে হলো লেগেছে বেশ। অমলতাসের গা থেকে জামা খুলে নিলেন তিনি। তার প্রান্তভাগ ছিঁড়ে ক্ষতস্থানে বাঁধলেন। মোটামুটি ক্ষতস্থানের মুখটা কিছুটা বন্ধ করা গেছে। এবার অমলতাসকে কাঁধে তুলে নিলেন তিনি। অনেকটা পথ যেতে হবে তাকে আজ। অমলতাস চলে গেল। তার ক্ষতস্থানের রক্তে ভেজা মাটির ওপর পড়ে রইল তার পরনের জামাটা। এতদিন রাত জাগার ফলে হোক কিংবা কিছুটা নিশ্চিন্ত হয়েই হোক, ছেলে শিয়রে বসে কখন যেন তুলসী দেবী ঘুমিয়ে পড়েছিলেন। আর পুঁটিরও ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে কখন যেন চোখটা লেগে গিয়েছিল। হঠাৎ কিসের যেন একটা শব্দে পুঁটি ধর্মর করে উঠে বসে হ্যারিকেনের আলোটা বাড়িয়ে দিয়ে দেখল ঘরের ভেতরের খাটে যেখানে অমলতাস ঘুমিয়েছিল সেখানে কেউ নেই। বিছানা ফাঁকা। দরজাগুলো হাট করে খোলা আছে।
আর জলের কুঁজো উল্টে গোটা ঘরে জলে ভেসে যাচ্ছে। পুঁটি বুঝতে পারল এই কুঁজোটা পড়ে যাওয়ার শব্দেই তার ঘুম ভেঙে গেছে। কিন্তু অমলতাস কোথায় গেল? গত কয়েকদিন না ধরলে উঠে যে দাঁড়াতে পারে না, সে ঘর ছেড়ে কোথায় যাবে? পুঁটি মৃদু আওয়াজে তুলসী দেবীকে ডেকে বললেন, মা, মা শুনছেন? উঠুন, উনি উনি ঘরে নেই। তুলসী দেবী চোখ খুলে উঠে বসে জিজ্ঞাসা করলেন, কি? ঘরে নেই মানে? কোথায় গেল? তাড়াতাড়ি উনি বাইরে বেরিয়ে এদিক ওদিক ডাকতে লাগলেন, খোকা, তুই কোথায়? ওকে শুনছো? খোকা কোথায় গেল? কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ওকে। আজ কদিন যে ছেলেকে ধরে না তুললে উঠে বসতে পারতো না, সে কাউকে না জানিয়ে এমন কোথায় চলে গেল যে তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তাছাড়া আজ কৌশিকী অমাবস্যা, আজকের দিনে রাতের বেলায় ঘরের বাইরে বেরোতে নেই। বলা হয় আজকের দিনে নরকের দ্বার খুলে যায়, পৃথিবীতে অশুভ শক্তির আগমন ঘটে। কিছুক্ষণ পর বাইরে থেকে বাড়ির পুরনো চাকর রামুর গলা পাওয়া গেল। কতমা শিগগির একবার বাইরে আসুন। তুলসী দেবী তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখলেন রামু হাতে একটা জামা ধরে নিয়ে চুপচাপ হতভম্বের মতো দাঁড়িয়ে আছে। তুলসী দেবীর বুকের মধ্যে ধক করে উঠল। এ তো অমলতাসের জামা। আজই তো একটু আগে তিনি আর তার বৌমা দুজন মিলে অমলতাসকে সামান্য কিছু খাবার খাইয়ে জামা কাপড় বদলে দিয়েছিলেন। কিন্তু এই জামাটা এখানে কেন? আর জামায় এত রক্ত। তবে কি খোকার কোনো বিপদ হলো? চিৎকার করে কেঁদে উঠে জ্ঞান হারালেন তিনি। পুঁটি শাশুড়ির চিৎকার শুনে বাইরে এসে দেখল শাশুড়ি তার স্বামীর রক্তমাখা জামাখানা আঁকড়ে ধরে জ্ঞান হারিয়েছেন। ততক্ষণে ভয় আর দুশ্চিন্তায় কাঁদতে কাঁদতে তার চোখের জল শুকিয়ে গেছে। তার চোখের সামনে দিয়ে তুলসী দেবীকে ধরাধরি করে বাড়ির মধ্যে নিয়ে যাওয়া হলো। বাড়ির বড়রা বললেন, বাইরে দাঁড়িয়ে থেকো না বৌমা, বাড়ির ভেতরে এসো, যা চলছে কোত্থেকে কি হয়ে যায়। কিন্তু সেসব কথার এক বর্ণ তার কানে ঢুকল না। শুধু নীরবে তার চোখের জল গড়িয়ে পড়ে বুকের কাপড় ভিজিয়ে দিতে লাগলো। এইভাবে কতক্ষণ কেটে গেছে ও জানে না। হঠাৎ ওর মনে হলো কেউ যেন ওর খুব কাছে এসে দাঁড়িয়েছে। তার ঠান্ডা নিঃশ্বাস ওর গায়ে এসে লাগছে। ও চমকে পেছনে ঘুরে তাকালো। কই, কেউ নেই তো। তবে কি মনের ভুল? হয়তো মনের অবস্থা ভালো নেই, তাই এইসব মনে হচ্ছে। কিন্তু তার স্বামী সত্যিই কোথাও চলে গেলেন নাকি? আর জামাতেই বা রক্ত লেগেছিল কেন? তিনি বেঁচে আছেন তো? ভাবতে গিয়েই আশঙ্কায় বুক কেঁপে উঠল তার। ও তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকতে যাবে, এমন সময় ওর মনে হলো কেউ যেন ওর কানের কাছে ফিস ফিস করে কি যেন বলল। ও ভয় ভয় বলল, আপনি কে? কি বলতে চাইছেন আপনি? আপনাকে আমি দেখতে পাচ্ছি না কেন? সেই ভাঙা ভাঙা ফিস ফিসে আওয়াজ এরপর তীব্র হলো, আমি যেই হই তোমায় একটা কথা বলতে এসেছি। তোমার স্বামীকে যদি ফিরে পেতে চাও তবে সোজা উত্তর দিকে চলে যাও। বেশি দেরি করলে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনবে। আমি অনেক করে সাবধান করেছিলাম তোমার স্বামীকে। আজ এই দিনে কেউ ডাকলে যেন ঘর থেকে না বেরোয়। কিন্তু এখন তোমার স্বামীর সামনে বড় বিপদ অপেক্ষা করছে। বেশি সময় নষ্ট করো না, এখান থেকে সোজা উত্তর দিকে চলে যাও। পুঁটি অবাক হয়ে গেল। কে? কি বলে গেল? কেনই বা বলে গেল? কিন্তু এখন তো এসব ভাবতে গেলে অনেক সময় লাগবে। কিন্তু কি করে যাবে ও? এখানকার পথ ঘাট কিছুই তো ও চেনে না। তার উপর অমাবস্যা চলছে। কিন্তু সেই অদৃশ্য কারোর গলাটা যেন তার কানে বাজতে লাগলো, তোমার স্বামীর সামনে বড় বিপদ অপেক্ষা করছে, সোজা উত্তর দিকে চলে যাও। আর বেশি কিছু না ভেবে উন্মত্তের মতো ঝোপঝাড় ভেঙে সোজা উত্তর দিকে ছুটতে লাগলো সে।
কালীশঙ্কর যখন অমলতাসকে মধুপুর শ্মশানে আনলেন তখন আন্দাজ 2টো বাজে। ওকে কাঁধ থেকে নামিয়ে কাঁধের গামছা দিয়ে কপালটা মুছে নিলেন তিনি। আর দেরি করা যাবে না, এইবার প্রায় শুভক্ষণ উপস্থিত। এবার শুধু একটাই কাজ বাকি আছে, বেতালের উদ্দেশ্যে অমলতাসকে উৎসর্গ করা। তার আগে তার জ্ঞান ফেরাতে হবে। পাশে পড়ে থাকা মাটির ভাঁড় থেকে জল নিয়ে অমলতাসের চোখে মুখে জল ছেটাতে লাগলেন তিনি। কিছুক্ষণ পর অমলতাসের জ্ঞান ফিরে এলো। দুর্বল গলায় জিজ্ঞাসা করল, আমি এখন কোথায়? কালীশঙ্কর বললেন, তুমি এখন আমার কাছে। একটা শুভ কাজে তোমায় উৎসর্গ করা হবে। তারপর জাগতিক সব দুঃখ কষ্ট থেকে তুমি চিরতরে মুক্তি পাবে। অমলতাস ভালো করে শুনতে না পেয়ে বলল, কালীশঙ্কর। নিজের মনে একটু হেসে নিয়ে অমলতাসের হাত পা একখণ্ড দড়ি দিয়ে বাঁধলেন। বলা যায় না, তিনি যখন নিজের কাজে ব্যস্ত থাকবেন তখন হয়তো দড়ি কেটে গিয়ে পালাবার চেষ্টা করতে পারে ছোকরা। ভালো করে বেঁধে আরেকবার অমলতাসের হাত পা পরীক্ষা করে তিনি সন্তুষ্ট হলেন। বাঁধন যথেষ্ট শক্তপোক্ত। এই বাঁধন খুলে আর যেই হোক দুর্বল শরীরের অমলতাস কখনোই পালিয়ে যেতে পারবে না। ভাগ্যিস বেতালের বাতাস লেগে অমলতাসের এতদিন জ্বর ছিল, না হলে যা শক্তপোক্ত লম্বা চওড়া শরীর অমলতাসের, বাগে আনতে বেশ বেগ পেতে হতো। যাক, প্রাথমিক কাজ শেষ। এবার যূপকাষ্ঠ তৈরি করতে প্রবৃত্ত হলেন তিনি। যূপকাষ্ঠ ভালো করে ধুইয়ে সিঁদুর লেপে 108টা জবা ফুলের মালা পরিয়ে দিলেন। সামনে জ্বালিয়ে দিলেন ঘিয়ের প্রদীপ। এবার অমলতাসকে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে দিলেন তিনি। কপালে আঁকলেন রক্তচন্দনের ফোঁটা। এবার শুরু হবে আসল কাজ। পাশেই বেতাল উল্টো হয়ে বটগাছে ঝুলছে, মাঝে মাঝে খিকখিক করে হাসছে। এই হাসিটা শুনলে গা জ্বলে যায় কালীশঙ্করের। আজকেই আপদটা বিদেয় হবে, তারপর তার শান্তি আর শান্তি। অমলতাসকে বেতালের উদ্দেশ্যে বলি দিলেই তার উদ্দেশ্য পূরণ হবে। ও ভয়ানক প্রেতের হাত থেকে রেহাইও পাবেন আর প্রতিশোধ নিতেও পারবেন। সে এমন প্রতিশোধ যে পুঁটি সারা জন্ম ভুলতে পারবে না। মেয়ের বুক ফাটা হাহাকার শুনতে শুনতে বাকি জীবনটা নরক হয়ে উঠবে হরিহরের। হাতে আর বেশি সময় নেই, এবারে কাজ সেরে ফেলতে হবে। অমলতাসকে টেনে যূপকাষ্ঠের মধ্যে মাথা ঢুকিয়ে দিয়ে তার হাত পায়ের বাঁধন খুলে দিলেন তিনি। এবার সেই কাজ, এক কোপে ধর থেকে মাথাটা নামিয়ে দিলেই পাশে তুলে রাখা খড়গটা তুলে কোপ মারতে যাবেন, হঠাৎ তার মনে হলো খড়গটা পেছন থেকে কেউ যেন ধরে রেখেছে। তিনি চমকে উঠে পেছনে ঘুরে তাকালেন, কিন্তু এ কি? এ তো পুঁটি। কিন্তু এ কি দেখছেন তিনি? কোথায় সেই সদ্য তরুণী পুঁটি? তার জায়গায় রয়েছে এক দেবী মূর্তি। সাধারণ মানুষের মতো তার 2 হাতের জায়গায় 4 হাত। সামনের 2টো হাত দিয়ে খড়গটা ধরে রয়েছে নারী মূর্তিটা। মাথার আলুলাইতো কেশ হাওয়ায় ফুলে উঠেছে। পুঁটির কপালের মাঝখানে আর একটা চোখ, সেই চোখ দিয়ে যেন আগুন ঝরে পড়ছে। খড়গ ছেড়ে দিয়ে চোখটা ভালো করে রোগড়ে পরিষ্কার করে নিলেন তিনি। কোথায় কি? ঠিক তার পেছনে খড়গটা প্রাণপণে পুঁটি চেপে ধরে দাঁড়িয়ে আছে। দাঁতে দাঁত ঘষে কালীশঙ্কর বলে উঠলেন, তুই আবার তুই আমার কাছে বিঘ্ন ঘটালি। ভালোই হলো। আজ এই মুহূর্তে তার প্রতিফল দিতে হবে তোকে। তোর স্বামীর সামনেই তোকে অপবিত্র করব আমি, আর তারপর তাকে বলি দিয়ে সেই রক্ত তোর সিঁথিতে পরিয়ে দেব। আস্তে আস্তে পুঁটির দিকে এগিয়ে যেতে লাগলেন তিনি, কিন্তু পুঁটি নিশ্চল, এক পাও সরল না। যেমন করে খড়গ হাতে ধরে দাঁড়িয়েছিল ঠিক তেমনি করে নিশ্চুপে দাঁড়িয়ে রইল। হাত বাড়িয়ে পুঁটিকে ধরতে যেতেই অদৃশ্য কিছুর সাথে ধাক্কা লাগলো তার মনে হলো পুঁটির চারপাশে কিসের যেন এক অদৃশ্য বেড়া দেওয়া। হঠাৎ তার চোখের সামনে যেন একটা বুদবুদ শব্দ করে ফেটে গেল।
তার মনে হলো পুঁটির চারপাশে ঘিরে আছে 10 জন নারী। তারা বড় সাধারণ নয়। দেখেই কালীশঙ্কর বুঝতে পারলেন স্বয়ং পার্বতীকে ঘিরে আছেন 10 মহাবিদ্যা। কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী, কমলা। কি দেখছেন তিনি? এ তো ভুল নয়। 10 মহাবিদ্যার চোখ থেকে যেন আগুন ঠিকরে পড়ছে। ক্রোধানলে যেন ভস্মীভূত হয়ে যাচ্ছেন তিনি। হঠাৎ এক খিকখিকে হাসিতে তার সম্বিত ফিরে এলো। তুই যা দেখছিস তা ভ্রম নয়। পুটি বড় সাধারণ মেয়ে নয়, স্বয়ং আদি শক্তির অংশ। তুই সেই আদি শক্তির অংশের ক্ষতি করতে চাইছিস, তা কি করে সম্ভব? তিনি নিজের সৃষ্টি নিজেই নয় ছয় করেন। তোর মতো নরপশু তার ক্ষতি করেন সাধ্য কি? তুই সব জানতিস তাও কেন? শোন কালীশঙ্কর, তোকে আমি বলেছিলাম একজন নিখুঁত সুলক্ষণযুক্ত পুরুষ আমায় উৎসর্গ করলে তবেই আমার আত্মার মুক্তি হবে। কিন্তু সে পুরুষ অমলতাস নয়, কারণ অমলতাসের বাম হাতে 6টা আঙ্গুল। কালীশঙ্কর যার পরনাই অবাক হয়ে গেলেন। তিনি বললেন, তাহলে তুই আমায় কেন বললি যে অমলতাসই সেই পুরুষ যাকে উৎসর্গ করলেই তোর মুক্তি ঘটবে? তোর পাপের 16 কলা পূর্ণ করার জন্য। আমি তোকে পাপের পথে এক পা করে ঠেলে দিয়েছি। এখন তোর রক্তেই আমার মুক্তি হবে, কারণ সেই সুলক্ষণযুক্ত পুরুষ তুই কালীশঙ্কর, তুই। কালীশঙ্কর প্রাণের ভয়ে ছুটে পালাতে যেতেই এক অন্ধকার বর্ণা দেবী খড়গ দিয়ে এক কোপে কালীশঙ্করের মাথা ধর থেকে নামিয়ে দিল। ফিনকি দিয়ে ঘাড় থেকে রক্ত পড়তে লাগলো। আর পৈশাচিক হাসি হাসতে হাসতে সেই রক্ত চাটতে লাগলো সেই ভয়ঙ্কর প্রেত। পরের দিন স্থানীয় কিছু মানুষ অমলতাস আর পুঁটিকে শ্মশান থেকে আচ্ছন্ন অবস্থায় উদ্ধার করে জমিদার বাড়িতে পৌঁছে দিয়েছিল। তবে শ্মশানে কালীশঙ্করের মুন্ডহীন দেহটা কেন পড়েছিল তা আজও গোটা মধুপুরের কাছে রহস্য। তারপর বেশ কিছু বছর কেটে গেছে। পুঁটি আর অমলতাসের একটা ফুটফুটে পুত্র সন্তান হয়েছে। আজ তার 2 বছরের জন্মদিন। গোটা বাড়িতে গিজগিজ করছে আত্মীয় স্বজন, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ছোট ছোট পায়ে হাঁটতে হাঁটতে কখন যেন সে পাতকুয়োর পাড়ে পৌঁছে গেছে। অমলতাস তাকে খুঁজতে গিয়ে দেখল খোকন পা ফসকে কুয়োতে পড়ে গেল। সঙ্গে সঙ্গে অমলতাস চিৎকার করে উঠল। তারপরেই যা দেখল তা দেখে তার চোখ মুখ থেকে কথা সরল না। কুয়োর মধ্যে থেকে উঠে আসছে 2 হাত, টানা টানা চাঁপার কলির মতো আঙুল। সযত্নে খোকনকে ধরে পাড়ে বসিয়ে দিল সেই 2 হাত। তারপর আস্তে আস্তে নিচে নেমে গেল। অমলতাস ছুটে গিয়ে খোকনকে বুকে তুলে নিল। ও সবচেয়ে অবাক হয়ে গেল, এক্ষুনি যে 2 হাত দেখল সেটা কার হাত? বাম হাতের মধ্যমায় হুবহু একই আংটি পরা। এই আংটি তার চেনা। সেই তো পুঁটিকে কিছুদিন আগে শহর থেকে আংটিটা এনে নিজের হাতে পুঁটির আঙুলে পরিয়ে দিয়েছিল। কিন্তু কিন্তু তা কি করে হয়? পুঁটি তো ঘরে কাজকর্মে তদারক করছে। তবে কি সত্যি
তার এতদিনের সন্দেহ সত্যি? এমন সময় খোকন তার বুকের মধ্যে ছটফট করে উঠল। অমলতাস তাকে মাটিতে নামিয়ে দিতেই এক ছুটে বাড়ির ভেতর চলে গেল সে। অমলতাস ভাবতে লাগলো, তবে কি সেই দিনের সেই অদ্ভুতভাবে বেঁচে ফিরে আসা বন্ধ ঠাকুরঘর থেকে পুঁটি আর অন্য এক নারী কণ্ঠের আওয়াজ, মায়ের দেখা পুঁটির কপালের মাঝে চোখ, সব সত্যি? আসলে বোধহয় প্রতিটা নারী মহামায়ার অংশ। তিনিই আছেন প্রত্যেক নারীর মধ্যে, কখনো মা রূপে, কখনো স্ত্রী রূপে, কখনো ভগিনী রূপে। দু হাত তুলে সেই মহাশক্তির উদ্দেশ্যে প্রণাম করল অমলতাস। এতক্ষণ আপনারা শুনছিলেন বেতাল, রচনা শতরূপা শাসমল। গল্পের সূত্রধার ও গল্প পাঠে ছিলাম আমি সায়ন্তন। কালীশঙ্কর ভট্টাচার্যের চরিত্রে প্রীতম মুখোপাধ্যায়, হরিহর ভট্টাচার্যের চরিত্রে স্টোরি অফ টুমোরো থেকে দীপ, বিধু জেলেনির চরিত্রে উমা, লক্ষ্মীমণির চরিত্রে দুর্বা, পরাণ খুড়ো, পুঁটির ভাই রামু, ডাক্তারের চরিত্রে এবং চক্রবর্তী মশাইয়ের চরিত্রে আর্য, পুঁটি, মহাদেবী এবং মতিবাগদির বৃদ্ধা মায়ের চরিত্রে তৃষা, অমলতাসের চরিত্রে হরস্কোপ থেকে রক্তিম, তুলসী দেবীর চরিত্রে পূর্বা, শিবু বা বেতালের চরিত্রে ইন্দ্রনীল, দিনুর চরিত্রে সৌভিক, হরনাথের চরিত্রে ফিকশন দুনিয়া থেকে দিব্যেন্দু, রামতারণ কবিরাজের চরিত্রে অব্যক্ত অডিও স্টোরিজ থেকে রমাকান্ত, ভোলার চরিত্রে শঙ্খ, শব্দগ্রহণ শঙ্খ, শব্দ সংযোজন আর্য ও শঙ্খ, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে আর্য ও শঙ্খ, প্রচ্ছদ অঙ্কন সৌভিক, গল্পের সমগ্র নাট্যরূপ নির্মাণ উমা, সমগ্র পরিবেশনা ও পরিচালনায় টিম ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ, ভিডিও মোশনে রণজয়। শেষ হলো আমাদের আজকের নিবেদন। কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে আমাদের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দেবেন প্রতি সপ্তাহে আমাদের গল্পগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই। আগামী সপ্তাহে আবার আমরা ফিরব আরও একটা নতুন স্বাদের গল্প নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি, নমস্কার, ধন্যবাদ।